আপওয়ার্ক। আগে যেটা ওডেস্ক ছিল, এখন সেটা আপওয়ার্ক। এখন বিষয় হচ্ছে আপওয়ার্ক সম্পর্কে আপনারা কতটুকু কি জানেন কি না জানেন, এটা আমি ধরে নিলাম সবাই জিরো লেভেলে, কেউ কিছু জানেন না। আমি সেটা ধরেই আজকে শুরু করছি যে আপনারা কেউ কিছু জানেন না, আপনারা একদম নতুন, আপওয়ার্ক প্রোফাইল গুলো কিভাবে করতে হয় ইভেন এটাও জানেন না। আপনাদের সবাই আপওয়ার্ক প্রোফাইল দেওয়া করা ছিল, দিয়েছেন? ওকে, থ্যাংক ইউ। আর যদি কেউ এমন থাকেন যে দিয়ে পারেন না এখনো, আজকের মধ্যে দিয়ে দেন, কারণ আজকের পরে আর নেওয়া হবে না। আজকেরই আমি এখান থেকে ফাইলটা নিয়ে নিব, এরপরে আর আমি এখানে দেখবো না কেউ দিলে। তো আজকের ভিতরে দিয়ে দেন। আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে একদম পুরো প্রক্রিয়াটা আমরা দেখব, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ, একটা স্টেপও বাদ দিব না। আপওয়ার্কে কিভাবে একটা অ্যাকাউন্ট কমপ্লিট করা যায়, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট কমপ্লিট, আমি কিছুদিন ধরে দেখছিলাম স্টুডেন্টদের মাঝে একটা প্রবলেম ছিল, সবাই একটা কমপ্লেন করতে এরকম যে আপওয়ার্কে অ্যাকাউন্টটা 100% করতে পারছি না, অনেক সমস্যা। এই কারণে লাস্টে নিজেই একটা অ্যাকাউন্ট করেছি, একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখানে আপওয়ার্কে, এবং বিলিভ করেন আমি 40 থেকে 42 মিনিট টাইম লেগেছে আমার পুরা 100% অ্যাকাউন্ট করতে, উইথ এক্সাম, মানে এক্সাম স্কিল টেস্ট সহ। একটা স্কিল টেস্ট দিয়েছি, তাও এসইওতে স্কিল টেস্ট দিয়ে আমার টোটাল সময় লাগছে, টোটাল 40 থেকে 42 মিনিটের মতো সময় লাগছে প্রোফাইলটাকে 100% করতে। সো আপনাদের কাছে সর্বোচ্চ গেলে অ্যাকাউন্টে লাগুক, এর বেশি তো লাগার কথা না। এখন আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট করা যাবে এবং এটা 100% কিভাবে করতে হবে, আমরা এই পুরো প্রক্রিয়াটা দেখবো, একদম পুরো স্টেপ বাই স্টেপ। আর এই স্লাইডটা নতুন বানানো, আমার একদম 2 দিন আগে বানানো। সো এখন পর্যন্ত মার্কেটপ্লেসে কোনো চেঞ্জ আসেনি, 2 দিনের মধ্যে কোনো চেঞ্জ আসেনি, এইটি নিশ্চিত। এই স্লাইডে যা দেখবেন একদম হুবহু আপনারা যখন কাজ করবেন সেম একই রকম দেখতে পাবেন। সো এই জন্য এই স্লাইডটা এখন দেখাচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। যদি কারো কোনো পয়েন্টে সমস্যা থাকে যে এই পয়েন্টটা আমার এখন করা আছে ঠিক আছে, কিন্তু আমি এই পয়েন্টটা বুঝি নাই, সো জিজ্ঞেস করবেন যে এই পয়েন্টের জন্য। সো স্টার্ট করলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে আপওয়ার্কে যেতে হবে একদম প্রথমে। এখন আপওয়ার্কে কাজ করতে হলে কয়েকটা জিনিস আমাদেরকে গুছিয়ে হাতের কাছে রেখে দেন কাজ শুরু করা উচিত। এই জিনিসগুলোর মধ্যে একদম প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আপওয়ার্কে 100% একটা কমপ্লিট অ্যাকাউন্ট থাকতে হবে আপওয়ার্কে কাজ করার জন্য। আপওয়ার্কে আপনার 100% কমপ্লিট একটা অ্যাকাউন্ট থাকতেই হবে, অবশ্যই কাজ করার জন্য থাকতে হবে। সেকেন্ড যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, যদি আপনার এরকম একটা মেইল থাকে যে আপনার নাম .upwork@gmail হোক বা যা হোক, এই টাইপের যদি কোনো মেইল থাকে, ওই মেইলটা দিয়ে আপওয়ার্কের অ্যাকাউন্টটা করেন, সেটা বেটার। কেন বেটার বলছি, সিম্পলি দেখেন, যদি এরকম হয়, মনে করেন আপনার নাম হচ্ছে অপু.upwork@gmail.com। এই যে মেইলটা, এই মেইলটা যখন কেউ দেখবে, তার কি মনে হবে যে অ্যাটলিস্ট আপওয়ার্ক রিলেটেড কোনো একটা কিছু আমার কাছে আসছে, তাই না? এই কারণে আমরা জাস্ট এটা বলি, এটা হচ্ছে জাস্ট ইচ্ছা, এটা কিন্তু অপশনাল, আপনি যে করতে হবে মাস্ট তা না। এটা হচ্ছে বলা যে এইখানে একটা চান্স আছে আপনার মেইল রেশিওটা, মানে মেইলটা ওপেন হওয়ার রেশিওটা বাড়বে যদি আপনি এইভাবে মেইলটা করেন যে অপু, মানে আপনার নাম .upwork তারপরে আপনি যেটা ইউজ করেন, ইয়াহু, জিমেইল বা আউটলুক, যেটা ইউজ করেন। যদি পসিবল হয়, আর যদি পসিবল না হয় কোনো সমস্যা নেই, যেটা আছে আপনার মেইল অ্যাকাউন্ট রেডি চালাতে পারেন, এটা অপশনাল। আচ্ছা, থার্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদেরকে কোনো একটা গুগল ড্রাইভ হোক অথবা ড্রপবক্স হোক মেইনটেইন করতে হবে। গুগল ড্রাইভ, ড্রপবক্স কি আশা করি সবাই জানেন। আচ্ছা, গুগল ড্রাইভ বা ড্রপবক্সটা কেন মেইনটেইন করতে হবে? আচ্ছা, ড্রপবক্সটা হচ্ছে গুগল ড্রাইভে যেরকম আমরা অনেক ফাইল রাখতে পারি, ড্রপবক্সে এরকম 15 জিবি আমাদের স্পেস দেয়, যেটা আমরা ইউজ করতে পারি, আমরা যে কোনো কিছু রাখতে পারি এখানে স্টোর করে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে আপনারা যদি এই ধরনের ড্রপবক্স বা ড্রাইভ ব্যবহার করেন, এর সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এরকম
যে বায়ারের সাথে যখন কাজ করছেন, মনে করেন 1 মাসের চুক্তিতে বায়ারের সাথে কাজ করছেন, এখন এই 1 মাসের মধ্যে হতেই পারে যে কোনো একটা জিনিস আপনি ওয়েবসাইটে চেঞ্জ করবেন, বায়ারের পারমিশন দরকার, বা আপনি মনে করছেন যে বায়ারকে জিজ্ঞেস করে নিলে হয়তো ভালো হতো। এখন যখন আপনার কাছে এই ধরনের মনে হবে যে বায়ারকে পারমিশন দরকার বা জিজ্ঞেস করে নিলে ভালো হতো, তখন যদি আপনি বায়ারের সাথে যোগাযোগ করতে চান, তাহলে দেখা যাবে যোগাযোগ করার জন্য আপনি তাকে মেসেজ দিয়েছেন, সে একদিন পরে মেসেজটা পেলো, সে আবার মেসেজ রিপ্লাই করলো, আপনি তারপরে দেখে তারপরে করলেন, মাঝখান দিয়ে 2টা দিন নাই হয়ে গেল। সো এই যে কমিউনিকেশন গ্যাপ, এই কমিউনিকেশন গ্যাপ যাতে না থাকে, এই কারণে যখনই কাজ শুরু করবেন বায়ারকে বলবেন যে আমি তোমাকে ড্রপ বক্সে হোক অথবা আমার গুগল ড্রাইভ হোক একটা ফোল্ডার শেয়ার করে রাখছি, আমরা আমাদের কাজ রিলেটেড যত ফাইল হবে সব ওই ফোল্ডার শেয়ার করব। সো তুমিও দেখে নিলা, কোনো আপডেট দরকার হলে তুমি আমাকে ওখানে জানিয়ে দাও, আর আমি যদি কোনো আপডেট দরকার হয় আমি তোমাকে ওখানে জানিয়ে দেবো। সো হয়ে গেল, কমিউনিকেশন গ্যাপটা হলো না। সো আপনাদেরকে যে কোনো ভাবে হোক একটা গুগল ড্রাইভ অথবা ড্রপবক্স যে কোনো একটা আপনারা ইউজ করবেন। আচ্ছা, এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার একটা স্কাইপ অ্যাকাউন্ট মাস্ট থাকতেই হবে। আদার্স কোনো ওই যে কি বলে টিম ভিউয়ার বা আদার্স আছে না, ইমো, তারপরে আরো যেন কি কি আছে অ্যাপস আছে যেগুলো ভাইবার, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ এই টাইপের, এগুলো না, আপনার একটা স্কাইপ অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই স্কাইপ একটা অ্যাকাউন্ট থাকতেই হবে, কেননা আপওয়ার্কে যখন বায়াররা কমিউনিকেশন করতে চায় আপওয়ার্কের বাইরে এসে, তারা একমাত্র ওয়ে পছন্দ করে সেটা হচ্ছে স্কাইপ। স্কাইপটাকে সবাই প্রেফার করে। এখন স্কাইপ আপনার থাকতে হবে বললাম, বলে যে আপনি একটা স্কাইপ রাখলেন ঠিক আছে, কিন্তু স্কাইপের একটা ছবি দিচ্ছেন এমন একটা যে অন্ধকার করে রাখছেন, দেখা যায় না ছবিটা, অথবা এমন একটা ছবি দিচ্ছেন যে আপনি হয়তো ফুটবল মাঠে ফুটবল খেলছেন, হাফ প্যান্ট পরা, দৌড়ে বেড়াচ্ছেন, এই টাইপের। সো এই টাইপের যেন ছবি না হয়, ঠিক আছে, একটু ফর্মাল টাইপের, একটু প্রফেশনাল লুক আছে এরকম টাইপ হয়ে একটা ভালো একটা স্কাইপ অ্যাকাউন্ট মেইনটেইন করবেন, যেটা কিনা বায়ারের সাথে যখন কথা বলবেন বা বায়ারের সাথে যখন কোনো রকম ডিসকাশনে যাবেন ওইটা যেন ইউজ করতে পারেন। সো একটা স্কাইপ অ্যাকাউন্ট মাস্ট লাগবে। এরপরে আসছে আপনি যখনই আপনি বায়ারের সাথে কাজ করবেন, আপনার একটা স্ক্রিনশট নেয়ার সফটওয়্যার অথবা এক্সটেনশন রাখতেই হবে। এটা হতে পারে আপনার ডেস্কটপে অথবা আপনার ল্যাপটপে আপনি একটা ব্রাউজারের সাথে কোনো এক্সটেনশন মেইনটেইন করেন অথবা কোনো একটা সফটওয়্যার ইউজ করেন। যদি সফটওয়্যারের কথা বলি তাহলে লাইট শট ইউজ করতে পারেন, লাইট শট দিয়ে অনেক ভালো ভাবে ক্যাপচার করতে পারবেন। লাইট শট, হ্যাঁ, না না আমি এটা স্ক্রিনশট নেয়ার না, আমি বলছি স্ক্রিনশট নেয়ার জন্য, শুধুমাত্র স্ক্রিনশট নেবেন। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ 7 এর যে স্নিপেট টুলটা আছে ওটা হবে, স্নিপেট টুল দিয়ে করতে পারবেন। হ্যাঁ, লাইট শটটা কি, লাইট শটটা হচ্ছে অনেক ভালো মতো আমার ইচ্ছে মতো আমি কেটে কিনে নিয়ে করা যায় কি, এই কারণে আপনি লাইট শট ইউজ করতে পারবেন, অথবা গুগল ক্রোমের এক্সটেনশন আছে অসাম স্ক্রিনশট ক্যাপচার, অসাম স্ক্রিনশট ক্যাপচার, এটা ইউজ করতে পারেন গুগল ক্রোমের এক্সটেনশন। আচ্ছা, এইগুলো আসলে ইউজ কেন করব? এইগুলো ইউজ করব এই কারণেই যে আমরা যখন বায়ারের সাথে ইন্টারভিউতে থাকি, আমি হতে পারে কোন একটা সাইডের আগে কাজ করেছি, কিন্তু বায়ার তো আর সেটা জানে না যে আমি এই সাইডের কাজ আগে করেছি। বায়ার হয়তো আমাকে বলতে পারে যে তুমি যে কাজে কাজ করেছো এই সাইডের, এর প্রুফ কি, তুমি একটা কাজ করো, তুমি এর ওয়েবমাস্টার অথবা অ্যানালাইটিকের অথবা ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ডে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাও। তখন কি করতে হবে, সাথে সাথে আপনাকে স্ক্রিনশট নিয়ে বায়ারকে সেন্ড করে দেখাতে হবে, বায়ার বিশ্বাস করবে আপনার কথা। সো এই জিনিসের জন্য আপনাদেরকে অবশ্যই একটা স্ক্রিনশট সফটওয়্যার রাখতে হবে, আর এসইও কাজ করতে হলে স্ক্রিনশট সফটওয়্যার প্রচুর দরকার হয়। আচ্ছা, এই কয়টা জিনিসের পরে আরেকটা অপশনাল জিনিস আছে, সেটা হচ্ছে একটা ওয়েবলি ওয়েবসাইট ম্যানেজ করা। ওয়েবলি ওয়েবসাইট মেইনটেইন করাটা আসলে বিষয়টা এরকম, ওয়েবলিতে খুব সহজেই পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়েবলি একটা ওয়েবলি কেন আপনাদের বলছি না যে ওয়েব টু প্রপার্টি যেগুলো, তার মধ্যে ওয়েবলি একটা। সো এই ওয়েবলিতে আপনি খুব সহজেই চাইলে একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট মানে পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন নিজের জন্য। এখন অনেক সময় এরকম হয় না যে আমি এই কাউকে আমার কাজের জন্য আমি কয়টা সাইডে কাজ করেছি বা আমি কি কি কাজ করেছি এটা আমাকে আলাদাভাবে লিখে দেখো ডেসক্রাইব করতে হচ্ছে। তো এই ঝামেলায় যাতে না যাওয়া লাগে, আমি যাতে বায়ারকে খুব সহজেই বুঝাতে পারি, জাস্ট একটা ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম যে ঠিক আছে এখানে তুমি যাও, এখানে সব দেয়া আছে ডিটেইলস আমার সম্পর্কে, সহজে পেয়ে গেল সে, ওইটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট হবে আপনার।
সো যদি অপশনাল এরকম পারেন করতে, সময় সুযোগ হয় কখনো করে ফেলেন, যদি সময় সুযোগ হয়। ডোমেইন ওয়েবসাইটে করা যাবে না? হ্যাঁ, ওটা নিজের ডোমেইন ওয়েবসাইটে করতে আরো ভালো, নিজের নামে যেটা আছে ওটা করতে পারলে তারও বেটার। ইউজুয়ালি এডুকেশনাল স্ট্যাটাস অর সবকিছু আপনি রাখতে পারবেন আপনি এখানে। আপনি যেটা আপনার নিজস্ব ডোমেইন নিয়ে যদি করেন এটা আরো ভালো হয়, করতে পারেন। অথবা যদি এমন হয় যে না আপনি ফ্রিতে করবেন, সো উইকলিতে করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই কয়টা জিনিস হচ্ছে আমাদের আপওয়ার্কে কাজ শুরু করার জন্য ইনিশিয়ালি আমাদেরকে ম্যানেজ করে রেখে তারপরে আমাদের কাজ শুরু করতে হবে। এখন এর মধ্যে আমরা ফার্স্টে আসি, যে বিষয়টা ছিল প্রোফাইল 100% করা, অ্যাকাউন্ট 100% করা। তো অ্যাকাউন্ট 100% করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে upwork.com। upwork.com এ যাওয়ার পরে একদম উপরে দেখেন এই যে সাইন আপ, এই লাল মার্ক করা আছে, সাইন আপ একটা বাটন দেখা যাবে, এই সাইন আপে ক্লিক করবেন। আমি কিন্তু পুরো স্টেপটা বলছি, যদি কেউ লিখে নিতে চান লিখে নিতে পারেন, একদম হুবহু এরকমই আসবে। সাইন আপে যাবেন, ভিডিও তো এটা বলেছে। সাইন আপে যাওয়ার পরে, সাইন আপে যাওয়ার পরে এরকম দুটো অপশন আপনাকে দিবে। একটা বলছে আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতে চাচ্ছি। আর একটা বলছে আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক, আমি নিজে অনলাইনে কাজ করছি। আপনারা কি কাজ করছেন? আপনারা কাজ করছেন, তার মানে এই যে ওয়ার্ক, এই ওয়ার্কে আপনারা ক্লিক করবেন। আমি এটা হচ্ছে অনেক সময় ভুল করে অনেকে এই হায়ারে ক্লিক করে ফেলে, তো তারা যে অ্যাকাউন্টটা করে ওটা কিন্তু তখন অন্য রকম চলে যায়, ক্লায়েন্টের অ্যাকাউন্ট করছে তারা, ঠিক আছে? সো আপনাদের এই ওয়ার্কে ক্লিক করতে হবে। ওকে, সো আমরা এখানে জাস্ট একজন কিছু হিসেবে কাজ করব, একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে যাচ্ছি। আমরা এখানে দেখেন লিঙ্কডইন এর মাধ্যমে সাইন আপ করতে পারেন অথবা সরাসরি ইমেল দিয়ে করতে পারেন। আমি ইমেলটা চুজ করছি, লিঙ্কডইন যাচ্ছি না। সো ইমেল দিয়ে সাইন আপ করলাম। ইমেল দিয়ে সাইন আপ করার পরে ওরা আমাকে এখানে একটা ফর্ম আসবে। ইমেল দিয়ে সাইন আপ করার পরে আপনাকে একটা ফর্ম দিবে। এরকম একটা ফর্ম দিবে। যখনই আপনি ইমেল দিয়ে সাইন আপ করতে যাবেন তখন এরকম একটা ফর্ম আসবে আপনার কাছে। এই ফর্মটা আপনাকে আগে ফিল আপ করতে হবে। এখন বলি, ফর্ম ফিল আপ করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটা যেন আপনার ঠিকমতো দেওয়া হয়। মানে টোটাল কথা, আপনার যে আইডি কার্ডটা আপনি ভেরিফিকেশনের জন্য ইউজ করতে চাচ্ছেন, ভোটার আইডি কার্ড হোক অথবা পাসপোর্ট হোক অথবা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স হোক, যেটা হোক, আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন সেটার যে নাম আছে হুবহু সেই নাম যেন এখানে থাকে, নামের ক্ষেত্রে যেন কোনো চেঞ্জ না হয়। এখন বলি যে অনেক সময় দেখা যায় অনেকের নামের পরে এমডি পর ডট আছে, সো এইখানে সে ডট সাইনটা নিবে না। এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, এখন নিবে না, ঠিক আছে, কিন্তু পরে যখন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি চাইলে এই ডট সাইনটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এইখানে আদার্স যে ইনফরমেশন গুলো আছে সব ইনফরমেশন গুলো ঠিকমতো দিয়ে যাবেন। ভার্সন নাম ইউজ করে দেবেন না, এখানে অবশ্যই ভোটার আইডি কার্ড যে নাম আছে সেই নামটা ইউজ করা বেটার। বেটার না, অবশ্যই সেটাই করতে হবে। আচ্ছা, আপনি যখন ওই ফর্মটা যখন ফিল আপ করা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে আপনার কাছে একটা মেইল যাবে এবং আপনার কাছে এরকম একটা ই বলবে যে তোমার মেইলে একটা মেইল গেছে, তুমি মেইলটা চেক করো এখন। সো আপনি মেইলটা যখন লগইন করবেন, মেইলটা লগইন করার পরে দেখবেন এরকম একটা মেইল আসছে আপনার কাছে। এরকম একটা মেইল আসবে যেখানে একটা লিংক থাকবে, আপওয়ার্কের একটা লিংক থাকবে, কনফার্মেশন লিংক থাকবে। আপনাকে এই লিংকটাতে ক্লিক করতে হবে। এই লিংকটাতে ক্লিক করলে সে সরাসরি আপনাকে রিডিরেক্ট করে আপওয়ার্কে নিয়ে যাবে, যেখানে ক্রিয়েট মাই প্রোফাইল একটা অপশন পাবেন আপনারা, বড় করে লেখা থাকবে ক্রিয়েট মাই প্রোফাইল। এই ক্রিয়েট মাই প্রোফাইল অপশন থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শুরু করবেন। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার একদম ফার্স্ট ধাপেই হচ্ছে আপনাকে বলবে আপনি আপনার ক্রাফটটা চুজ করেন। এখান থেকে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন এটা চুজ করেন। আমরা কোনটা চুজ করব এখান থেকে? সেলস এন্ড মার্কেটিং। এখান থেকে এসইও নাই, এখানে হচ্ছে আমাদের সেলস এন্ড মার্কেটিং, এটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি। একটাই করা যাবে না? হ্যাঁ, এরপরে যখন আমরা ভিতরে যাব তখন দেখেন অনেক সাব ক্যাটাগরি আছে। এখান থেকে এই সাব ক্যাটাগরি থেকে আমরা এসে আমরা যেটা ইচ্ছা, আমি এখানে দুটো চুজ করেছি যে এসইও এন্ড এসএমএম, দুটো চুজ করেছি। আপনাদের সাব ক্যাটাগরি যদি দুটোর বেশি চুজ করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা সাব ক্যাটাগরিটাকে চুজ করে দিবেন। আগের ইতে হলো সেলস মার্কেটিং ছাড়া অন্য কিছু যাওয়া যাবে না।
হ্যাঁ যাওয়া যাবে, যাবে না কেন? আপনি যেটা আছে সেলস এন্ড মার্কেটিং ওটা তো এসইওটা কি পারি না, সেলস ওটা এর মধ্যে আছে? সেলস এন্ড মার্কেটিংটা এসইও এর মধ্যে আর কি, এই জন্য আপনি ওই ক্যাটাগরিতে যাবেন। আচ্ছা, এবার আসি এর পরবর্তী ধাপ। পরবর্তী ধাপে এইখানে আপনাদেরকে আপনার সোশ্যাল মিডিয়াগুলোর যে কোনো একটাকে লিংক করতে বলবে। একটা যদি বলি, কোনো স্টেপ বাদ দিবেন না। আপনার প্রোফাইলটাকে যদি চান 100% করতে, কোনো স্টেপ বাদ দিবেন না। যা বলবে অপশনাল হোক সেটা, তারপর সেটা করবেন, কোনো কিছু বাদ দিবেন না। তো এখান থেকে যে কোনো একটা আপনার যেটা ইচ্ছা একটা লিংক করে দিন, আপনার যেটা ইচ্ছা। আমি এখান থেকে ফেসবুকটাকে লিংক আপ করে দিয়েছি এর সাথে, যা এই জন্য ফেসবুকটা দেখাচ্ছে। এবার এই যে আপনার ইমেজ, আপনার প্রোফাইলের ইমেজ, প্রোফাইল ইমেজের ক্ষেত্রে একটা কথা বলি, আগেও যেটা বলেছি যে ইমেজ যেন অবশ্যই প্রফেশনাল লুক হয়। ইমেজের ফেসটা যেন আপনার ক্লিয়ার দেখা যায়, এমন যেন না হয় যে ইমেজের ফেসটাই বোঝা যাচ্ছে না, আপনি কেমন ফেস দিয়েছেন ইমেজে বোঝা যাচ্ছে না, বা কালো আসছে বা অন্ধকার আসছে, এই টাইপের যেন না হয়। তো অবশ্যই ইমেজের ফেসটা যেন বোঝা যায়, লুকটা যেন ভালো আসে, এই টাইপের একটা ইমেজ অবশ্যই দিবেন এখানে। ইমেজের পরে আসছে প্রফেশনাল টাইটেল, এটা খুব ইম্পর্টেন্ট। প্রফেশনাল টাইটেলের ক্ষেত্রে বলি, দেখেন এখানে দেয়া আছে লোকাল এসইও এক্সপার্ট এন্ড ইউটিউব প্রফেশনাল। এখন আপনারা যদি চান যে আমি দুইটা জিনিসকে, দুইটা ট্র্যাকে আমি কাজ করি, আমি গ্রাফিক্স ডিজাইনিংও করি, পাশাপাশি আমি এসইও করি, সো আপনি দিতে পারেন যে গ্রাফিক্স ডিজাইনার এন্ড এসইও এক্সপার্ট, কোনো সমস্যা নেই, এটা দিতে পারেন। কিন্তু এইভাবে কখনো লিখবেন না যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট লাস্টে যায়। এতগুলা একসাথে প্যাচায় কখনো প্রফেশনাল টাইটেল হয় না। প্রফেশনাল টাইটেল অলওয়েজ ছোট হবে, খুব বেশি বড় হবে না টাইটেলটা, যাতে কিনা খুব সহজে বোঝা যায় এক কথায় যে আপনি কি পারেন, আপনি কোন দিকটায় আপনার এক্সপার্টিস বেশি, এই জিনিসটাকে ফোকাস করবে এই প্রফেশনাল টাইটেল। এবং এই প্রফেশনাল টাইটেলের উপর বেস করে অনেক সময় আপনি দেখবেন আপনার কাছে, আপনি কোন জবে ইন্টারভিউ দেন না, সরি জবে বিড করেন, কিন্তু দেখবেন আপনার কাছে অনেক সময় ইন্টারভিউ আসে, কল আসে, ইনভিটেশন আসে। সো এটা আসে এই প্রফেশনাল টাইটেলের জন্য। এবার আসি ওভারভিউ। স্যার আপনি এখানে আমি আরেকটু একটা ভিডিও দেখলাম, ওখানে একটু শর্ট করে বলা যায় শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ অথবা অপটেস বা হ্যাঁ দিতে পারেন, শুধু যদি হয় আপনি যে না আমি শুধু কিওয়ার্ড রিসার্চে কাজ করব, ওকে ফাইন, তাহলে শুধু কিওয়ার্ড রিসার্চ দেব। সো এইখানে ওভারভিউ সেকশনে এসে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ওভারভিউটা একটু বড় করে লিখবেন, কম করে হলো 3 থেকে 4টা প্যারার মতো যেন হয়। এইটাই হচ্ছে সেই সেকশন যেখানে আপনি আপনার সম্পর্কে যত খুশি প্রশংসা করতে পারেন। এই হচ্ছে সেই পার্ট যেখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার উপরে যত ইচ্ছা প্রশংসা করেন, কেউ কিছু বলছে না এখানে। আমি যা পারি। হ্যাঁ, আপনি যা যা পারেন, আপনি যে বিষয়গুলোতে দক্ষ, আপনার যে বিষয়গুলোতে অভিজ্ঞতা আছে, আপনি সবকিছু এখানে ডিটেইলস লেখেন, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস বলি, ওভারভিউ সেকশনে কখনো কোনো ইমেল অ্যাড্রেস, কোনো প্রকার কন্ট্যাক্ট ইনফরমেশন, কোনো প্রকার ওয়েবসাইটের অ্যাড্রেস, কোনো প্রকার স্কাইপ আইডি কিছু কখনো দিবেন না, এটা একদম নিষেধ। ওভারভিউ সেকশনে এইগুলা যেন না থাকে। আচ্ছা, ওভারভিউ সেকশনে তাহলে কি দিবেন? শুধু আপনি কোন বিষয়ে দক্ষ, শুধু আপনি কোন বিষয়ে কাজ করছেন বা আগে কাজ করেছেন বা আগের কাজ করার অভিজ্ঞতা আছে বা এখন বর্তমানে কাজ করছেন, এই টাইপের কথাগুলা এইখানে বর্ণনা করবেন 2 থেকে 3টা প্যারার মধ্যে একটু বড় করে, যাতে কিনা একজন ইউজার বা অথবা একজন ক্লায়েন্ট যখনই আপনার প্রোফাইলটা দেখে সেজন্য একটা আইডিয়া পায় যে আপনি অ্যাকচুয়ালি কোন বিষয়ে কাজ করতে দক্ষ। আচ্ছা, এবার আসি স্কিল। স্কিলে এসে আপনি আপনার মতো করে স্কিল এখানে অ্যাড করতে পারবেন না। এখানে আপনি প্রথম অক্ষরটা লিখবেন, জাস্ট এসইও এস লেখেন, সে আপনাকে সাজেস্ট করবে, যেগুলো সাজেস্ট করবে অনলি সেগুলোকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি নিজে থেকে যে চাইলেন আমি একটা লিখে দেবো শুধু কিওয়ার্ড রিসার্চ, এটা পারবেন না লিখতে। শুধুমাত্র যেগুলো ওদের স্কিলের মধ্যে আছে ওইগুলো এখানে অ্যাড করতে পারবেন। সো আপনি আপনার চাহিদা অনুযায়ী স্কিল অ্যাড করে দিবেন। ওখানে ক্লিক করলে আসবে। হ্যাঁ, ওইখানে আপনি প্রথম অক্ষরটা লিখেই চলে আসবে, ওইখান থেকে দেখে নেবেন। ওয়ার্ডগুলো তো আমাদের যদি ওয়ার্ডগুলো আজকে এখন ক্রিয়েট করেছে, সেটাতে আমাদের এক্সপেরিয়েন্স নেই এসইও এর। কেন এক্সপেরিয়েন্স নাই? আপনার কি এমন হতে পারে না যে আপনি লোকাল মার্কেটে কাজ করেছেন 1 বছর, আপওয়ার্কে নতুন, এটা হতে পারে না? হতেই পারে। এই যে আপনি মনে করেন 2 মাস এসইওতে কাজ করছেন, আপওয়ার্কে নতুন কাজ করছেন, 2 মাস তো কাজ করছেন, এটাই।
প্রফেশনাল ওয়ার্কিং এক্সপেরিয়েন্স দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। জব করা বা ব্র্যান্ডিং দেওয়া যাবে, এই টাইপের যদি থাকে এটাও দেওয়ার জায়গা আছে। প্রফেশনাল ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা হয়তো দেওয়ার অন্য একটা জায়গা আছে, সেটা এখানে না। আচ্ছা, আমি দেখছিলাম টিউটোরিয়ালে মাঝে মাঝে ভাইয়ারা 100 ঘন্টা কাজ করার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, 100 ঘন্টা কাজ করে এক্সপেরিয়েন্স চাই, এখন ওটা তো আপনাদের নাই। আপনারা তো কাজ করেন 100 ঘন্টা, ওটা বলে আপওয়ার্কে 100 ঘন্টা কাজ করছে কিনা সেটা এক্সপেরিয়েন্স জানতে চান। ওইটা যখন হবে আপনারা করতে করতে তখন পারবেন, তার আগে তো নাই। আচ্ছা, প্রফেশনাল টাইটেলটা কি ইচ্ছে করলে বলতে হ্যাঁ, চেঞ্জ করা যায়। ইংলিশ প্রফিসিয়েন্সি এই ক্ষেত্রে আপনি চাইলে এই যে কনভার্সনাল এটাও দিতে পারেন অথবা ফ্লুয়েন্ট দিতে পারেন, কিন্তু কখনো বেসিক লেভেলটা দিয়েন না, ঠিক আছে? এইখানে ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে কনভার্সনালটা দেয়াই বেটার, যে হ্যাঁ আপনি মোটামুটি কনভার্সনাল পর্যায়ে কথাবার্তা বলতে পারেন, মোটামুটি অ্যাট লিস্ট তার সাথে ডিসকাশনটা কন্টিনিউ করতে পারবেন। সো এইভাবে দিতে পারেন, অথবা যদি কেউ ভালো থাকে ইংরেজিতে সে ফ্লুয়েন্ট দেন, এটাই বেটার। নেটিভ বাংলা বলি না, বাংলায় তো কাজই দেখি। ইংলিশ প্রফিসিয়েন্সি পরে যে অ্যাড ল্যাঙ্গুয়েজ যেটা ও সেখানে আসছি, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অ্যাড এ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি এখানে আপনাদের ইচ্ছা, যদি আপনি চান বাংলা অ্যাড করতে বাংলা অ্যাড করতে পারেন। আর আমাদের তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখন ইংরেজি নাই, হিন্দি হয়ে গেছে। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখন হিন্দিও অ্যাড করতে পারেন, আমারটা অ্যাড করছি। ঠিক আছে? কারণ আর কেউ কিছু পারুক বা না পারুক, পিচি বাচ্চারা ইংলিশ না পারুক, হিন্দি কথা বলতে পারে। ইন্ডিয়ান আছে ভাই। সো এখন বিষয়টা এরকম হয়ে গেছে। ওকে, একদম লাস্টের এই অপশনটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি আপওয়ার্কে একজন ক্লায়েন্টকে কতটুকু সময় দিতে পারবেন, এইটা হচ্ছে এই অপশন। এইখানে আপনি বলতে পারবেন যে আপনি লেস দ্যান 30 আওয়ার্স দিচ্ছেন, নাকি 30 আওয়ার্স এর বেশি দিচ্ছেন, নাকি ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেই অনুযায়ী সময় দিতে পারবেন। তিনটা অপশন আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো অপশন এখানে চুজ করে দিবেন, যে পার্ট টাইম কাজ করবেন নাকি ফুল টাইম, নাকি ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী কাজ করতে যাচ্ছেন। সো আপনি আপনার প্রয়োজন মতো এটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বেস্ট বলে কোনো কথা নেই, আপনার যেমন সময় আপনি সেটা দিবেন, এখানে এই ক্ষেত্রে কোনো বেস্টের কিছু নাই। সো এই যে পার্টটুকু বললাম, এই পার্টটুকু বোঝা গেছে পুরো? আমার একটা প্রশ্ন, ধরেন আমি লেস দ্যান 30 আওয়ার্স পার উইক সিলেক্ট করলাম। হ্যাঁ, যিনি কাজ দিবেন উনি কি, ওনার কি জানার সুযোগ আছে এখানে যে আমি মানে এই সপ্তাহে আমি কতটুকু কাজ করেছি? ধরেন একটা কাজ করতে 10 ঘন্টা লাগে, তা উনি কি জানবেন যে অলরেডি আমি কতটুকু কাজ করেছি এই সপ্তাহে? না, ওনার সাথে ওনার কাজ যখন শুরু করবেন আপনি, ওনার সাথে যদি আপনি আওয়ারলি রেটে মানে আওয়ারলি ভাবে কাজ করেন, ওনার সাথে আওয়ারলি ভাবে যুক্ত থাকেন, ওনার আওয়ারলি কাজ যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে শুধু উনি জানবেন ওনার জন্য আপনি কত সময় কাজ করলেন। অন্য কার জন্য কি করছে এটা ওনার জানবে না বা জানার বিষয় না। আর আমি হয়তোবা লিখলাম লেস দ্যান 30 আওয়ার্স পার হ্যাঁ, হয়তোবা কোনো মানে কোনো একটা স্পেসিফিক কাজে আমি একটু বেশি নিলাম, ওটা তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই এটাতে। জাস্ট একটা ধারণা হ্যাঁ, মনে এটা। ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, সো এই পার্টটা কি সবার বোঝা গেছে? এই পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই সেকশনটা যে কয়টা সেকশন গেল এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং আপনাদের যে সমস্যা সবাই ফেস করেন যে প্রোফাইল সাবমিট করি, পরবর্তী 2 দিন পর দেখা যায় লাল একটা বাটন এসে বসে আছে, রিসাবমিট বলে একটা লেখা বলছে তুই প্রোফাইলকে রিসাবমিট করো। এইটা লেখে শুধুমাত্র এই কারণে যে আপনারা এই অপশনগুলো ঠিকমতো সব ফিল আপ করেন না। ওভারভিউ সেকশনে 2 লাইন রেখে দেন। একটা প্রফেশনাল টাইটেল দিতে বলে যে কোনো একটা টাইটেল ইচ্ছা মতো লিখে ফেলেন। একটা ছবি দিতে বলে ভালো ভালো কোন ছবি দেন না। এইসব কারণে প্রোফাইলটাকে তার রিভিউ থেকে বাদ দিয়ে দেয়। সো এই জিনিসগুলো অবশ্যই ফলো করতে হবে এবং ভালো মতো এগুলোকে ফলো করবেন। নেক্সট যেটা বলছিলাম, ল্যাঙ্গুয়েজে যে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এখানে দেখেন আমি হিন্দিটাকে অ্যাড করেছি, এখানে এক একটা করে অ্যাড করতে পারবেন, একসাথে দুটো অ্যাড করতে পারবেন না। সো আমি এখানে হিন্দি দিয়েছি, হিন্দি দেওয়ার পরে হিন্দিতে আপনি কেমন কথা বলতে পারেন কনভার্সনাল দিলাম, ওকে, তারপরে আমি জাস্ট স্টেপ দিয়ে দিলাম। তো এইখানে আপনি যেমন কথা বলতে পারেন, যেটাই যদি এমন হয় যে না হিন্দিতে আমি ফ্লুয়েন্ট কথা বলতে পারি, ওকে ফাইন ফ্লুয়েন্ট দিবেন, কোনো সমস্যা নেই। আপনারা যে যেটা যেমন পারদর্শী বা অথবা যদি এছাড়া কেউ আদার্স ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারবেন, তবে সিঙ্গেল একবার একসাথে দুইটাকে অ্যাড করতে পারবেন না। নেটিভ হচ্ছে যে আপনি বাংলায় হচ্ছে নেটিভ, মানে আপনার জন্মগতভাবে আপনি বলেন ওটা। ওইটা দিতে পারবো? হ্যাঁ, বাংলা দিবেন, বাংলা নেটিভ। ওকে, এবার আসি এক্সপেরিয়েন্স। সেকেন্ড যেটা আছে এক্সপেরিয়েন্স এন্ড এডুকেশন। এইখানে ফার্স্ট অফ অল কথা হচ্ছে কেউ এন্ট্রি লেভেল দিবেন না। আপনারা হতে পারেন এন্ট্রি আপওয়ার্কে, ঠিক আছে,
এর আগেও তো কাজ করে এক্সপেরিয়েন্স থাকতেই পারে। সো বায়ারকে সেটা বুঝান যে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, যে আপনি 3 ইয়ার্স কাজ করার দক্ষতা আপনার আছে, কিন্তু আপওয়ার্কে আপনি নতুন। সো এখানে ইন্টারমিডিয়েট লেভেল দিবেন, কখনো এক্সপার্ট লেভেল দিবেন না, খবরদার না, এটা দিবেন না। কেননা আপনি আপওয়ার্কে 2 দিন হয়েছে কেবল আসছেন, আপনি এসে এক্সপার্ট লেভেল দিয়ে বসছেন, কেন দিবেন? আপনি তো আপওয়ার্কে 100 আওয়ার্স কাজ করে অভিজ্ঞতাও নাই। অ্যাট লিস্ট আপওয়ার্কে 100 আওয়ার্স কাজ করেন, 5 থেকে 10টা প্রজেক্ট করেন, তারপরে যে এক্সপার্ট দেন, তার আগে দিয়েন না। ঠিক আছে? মানে এডিট করা কি ভাই চেঞ্জ করে সব চেঞ্জ করা যায়, সব অপশন চেঞ্জ করা যায়, শুধুমাত্র ইউজার নেম বাদে। ইউজার নেমে কি সমস্যা? ইউজার নেমটা শুধুমাত্র আপনার লগইন করতে লাগবে। আচ্ছা, এবার আসি এমপ্লয়মেন্ট। অ্যাড এমপ্লয়মেন্ট যদি এমন হয়, আপনাদের কথা আছে যে আমরা তো অনেকেই জব করি না বা চাকরি বাকরি করছি না, কোনো সমস্যা নেই, আপনি চাকরি করেন না, আপনি আপনার ট্রাক রিলেটেড, আপনি মনে করেন এখানে কাজ দিয়েছেন এসইও, সো আপনি এসইও রিলেটেড যে কোনো একটা কাজের একটা বর্ণনা বা ডেসক্রিপশন লিখে দেন। এখানে মিথ্যা লিখবেন না, সোজা কথা, ফলস হবে, এটা ফেক। ঠিক আছে? সো এই জিনিসটার ক্ষেত্রে কেউ আপনাকে যাচাই বাছাই করতে আসবে না যে আপনি ঠিক লিখছেন কিনা বা আপনার লেখার কোনো কি আছে কিনা। ঠিক আছে? সো এই বিষয়টা মাথায় রাখবেন। বেটার হয়, হ্যাঁ বেটার হয় যে আপনি আপনার ট্র্যাক রিলেটেড লেখেন, এটাই বেটার হয়। যে আপনি এসইও তে দিয়েছেন, তাহলে এসইও রিলেটেড লেখাটাই কি ভালো না? এইজন্য যেমন এখানে দেখেন আমি কি দিয়েছি, একটা কাজী আইটি দিয়েছি এখানে, ঢাকা বাংলাদেশ লোকেশন, টাইটেল কি লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজার। আমি কিন্তু আমার প্রফেশনাল টাইটেলে কি দিয়েছিলাম, আমি লোকাল এসইও এক্সপার্ট। সো আমি এখানে বলছি যে আমি লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসেবে সেখানে কাজ করছি, আমার রোল মডেল কি লিড, আমি লিড হিসেবে আছি, সেখানে লিডার হিসেবে আছি, জয়েন করছি জানুয়ারি 2015 এ, প্রেজেন্ট এখনো সেখানে কাজ করছি। সো এর মানে কি বোঝায় যে আমার ওইখানে 1 বছরের কাজ করার অভিজ্ঞতা আছে লোকাল এসইও এক্সপার্ট হিসেবে। তাহলে এটা কি এইটুকু আমার যে প্রফেশনাল টাইটেল সেটাকে আরো গুরুত্ব বাড়িয়ে দিল, যে জাস্ট এই কারণে আমি এই জিনিসটাকে দিয়েছি। ঠিক আছে? সবাই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনার ট্রাই করবেন ট্র্যাক স্পেসিফিক করে এমপ্লয়মেন্ট হিস্টরিটা অ্যাড করতে। এডুকেশন, সেম এডুকেশনের ক্ষেত্রেও আপনি পড়ছেন বাংলা সাহিত্য অনার্স, কোনো সমস্যা নেই, বাংলা সাহিত্য অনার্স পড়ছেন বলে বাংলা সাহিত্য অনার্স এখানে দিতে হবে তার কোনো বিষয় না। আপনি আপনার ট্র্যাক স্পেসিফিক করে কোনো একটা ভালো সার্টিফিকেশনের হলে সেইগুলো এখানে অ্যাড করে দেন, ভালো একটা এডুকেশনাল একটা ডিগ্রি এখানে অ্যাড করে দেন। যেমন এখানে আমি দিয়েছি দেখেন বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, জাস্ট মানে দেখানোর জন্য। হ্যাঁ আমরা কি এটা দিতে পারবো? এটা হলো কম্পিউটারে দিবেন, এই ডিগ্রিগুলো দিবেন, কেন দিবেন? এটা তো দিতে হবে আপনাকে, কারণ এইটার ক্ষেত্রে কোনো যাচাই বাছাই হবে না, এই ক্ষেত্রে কোনো যাচাই বাছাই হবে না, কিন্তু এইটা কিন্তু আপনার প্রোফাইল ভ্যালু বাড়াচ্ছে। এই জিনিসটা বুঝতে হবে, প্রোফাইল ভ্যালু যেভাবে বাড়ানো যায় এটা বাড়াতে হবে। কিন্তু সমস্যা আছে একটা জায়গায়, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি এখানে কম্পিউটার মাস্টার্স করেছেন, অথচ আপনার সামান্য একটা কোশ্চেন করে বসছে কম্পিউটারের ম্যানুয়াল কোনো একটা বিষয় নিয়ে, আপনি অ্যানসার দিতে পারলেন না। ঠিক আছে? তাহলে তো অনেকদিন আগে পড়াশোনা করছি, এখন বুঝতে স্যার আমার আছে 1 বছরের আইসিটি সার্টিফিকেট। আইসিটি তে 1 বছরতে ইয়ে করছি। আচ্ছা ওটা দিবেন। আচ্ছা আজকের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কম কেন, আমি এই জিনিসটা বুঝলাম। 3 অন দ্য ওয়ে, অন দা ওয়ে, আজকে আর খুব জানুয়ারি প্রোগ্রাম হয়, ইন্টারন্যাশনাল কথা সিলেক্ট করতে ভালো। আচ্ছা তাহলে এডুকেশনটা বোঝা গেছে যে আমরা কি অ্যাড করব, আমরা একটা ফেক ভালো আমাদের ট্র্যাক রিলেটেড একটা এডুকেশন অ্যাড করে দিব এখানে। এবার আসি সার্টিফিকেশন। সার্টিফিকেশনের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে দেখা যায় যে সমস্যাটা আছে, কোনো সার্টিফিকেশন তো আমার নাই, তো কি অ্যাড করব? একটা কথা, এটা কোনো সমস্যা নেই, একদম নিচে যান, আদার্স একটা অপশন আছে, আদার্স অপশনে যে আপনি আপনার মন গড়া একটা সার্টিফিকেশন অ্যাড করে দেন। যেমন এখানে দেখেন একটা মন গড়া সার্টিফিকেশন অ্যাড করা হচ্ছে, এসইও প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই যে কোর্সটা করছেন এটা সার্টিফিকেশনে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে প্রোভাইডার কারা, ডেসক্রিপশন কিছু দিলেন, কবে এটা পেয়েছেন সেটা দিলেন, শেষ। কোনো লিংক দেওয়ার দরকার নেই, কোনো লিংক চেক নাই। হ্যাঁ যদি কারো ভেন্ডর সার্টিফিকেট থাকে তাহলে হ্যাঁ ভেন্ডর সার্টিফিকেট দিবেন যদি থাকে। আর লিংক মানে ওই যে ওয়েবসাইটে,
ওয়েবসাইটের লিংক না, এটা হচ্ছে সার্টিফিকেশনের লিংক থাকে, অনলাইন থেকে সবসময় সেই সাইট লিংক থাকে, আর সেটা তো আপনাদের নাই, সেখানে কিছু দিবেন না, এটা ফাঁকা রাখবেন, ঠিক আছে? একটা কাজ করা যায় না? কি সার্টিফিকেটটা কোন ড্রপবক্সে কোন ফোল্ডার রেখে ওই ফোল্ডারের লিংকটা দিতে পারেন, ঢুকলে দেখলো যে এই রো আছে এই side এ। দিতে পারেন, এই ড্রপবক্সের লিংকটা শেয়ার করে সেই লিংকটা এখানে দিলেন, শেয়ার লিংক, হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার সো আপনি চাইলে এখানে ড্রপবক্সে আপনার সার্টিফিকেট যেটা আছে তার একটা ইমেজ রেখে সেই লিংকটাও শেয়ার করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসি পোর্টফোলিও সেকশন। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকেই এই সেকশনে ভুল করেন, বোঝেন না অনেক কিছু, তাই এই সেকশনটা একটু খেয়াল করেন। এট ফার্স্ট প্রজেক্ট টাইটেল, এখানে সে প্রজেক্টের টাইটেলটা দিতে বলছে যে তুমি যে প্রজেক্টে কাজ করেছো এই প্রজেক্টের একটা ডেসক্রিপশন। পোর্টফোলিওটা কি আগে বলি। পোর্টফোলিও সেকশন হচ্ছে সেটা যেখানে আপনি আপনার পূর্বে কাজ করা কোনো এক্সপেরিয়েন্স আছে সেইটার একটা বর্ণনা এখানে দিবেন। জাস্ট এইটা যে বায়ার এসে স্যাম্পল হিসেবে দেখবে যে তুমি যে কাজ করছো আগে, ঠিক আছে দেখি কি কি কাজ করছো, সে তার একটা স্যাম্পল হিসেবে সে দেখবে। এটা হচ্ছে পোর্টফোলিও। সো এইখানে পোর্টফোলিও সেকশনে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রজেক্টের একটা টাইটেল দিতে হবে। অবশ্যই একটা জিনিস বলে দেই, বায়ার এই পোর্টফোলিও সেকশনে না ঢোকা পর্যন্ত এত কিছু দেখবে না। সে দুইটা জিনিস অনলি দেখবে, একটা হচ্ছে আপনার এই টাইটেল, আর একটা হচ্ছে এই যে আপনি একটা থাম্বনেল ইমেজ দিলেন এই ইমেজটা, এছাড়া আদার্স কোনো কিছু সে দেখতে পাবে না। সো আপনাকে এই টাইটেল আর এই ইমেজটা অনেক ভালো, অনেক সুন্দরভাবে অপটিমাইজ করে দিতে হবে। আপনি যদি এটা ভালোভাবে না দিতে পারেন তাহলে বায়ার এমন ইমেজ দিলেন যা দেখতেই বায়ারের পছন্দ হচ্ছে না, সো ওই ভিতরে ক্লিক করে সে ঢুকবেও না কখনো। ওই ওয়েবসাইট যে ওয়েবসাইট করছিস সেটা মানে যে কাজটা যে কাজ করছেন সেই রিলেটেড কাজ রিলেটেড আপনি একটা ইমেজ দেন, অথবা সেই ওয়েবসাইটে একটা স্ক্রিনশট এনে দেন, অথবা আপনি নিজে একটা ম্যানুয়ালি বানিয়ে দেন, একটা কাস্টমাইজ করে দেন, যেটা আপনার ইচ্ছা। দেখেন এখানে আমি যেমন একটা প্রজেক্টের টাইটেল দিয়েছি টাউন এন্ড কান্ট্রি পেস্ট কন্ট্রোল। এখন বলি আমি আমার প্রফেশনাল টাইটেলে কি দিয়েছিলাম, আমি লোকাল এসি এক্সপার্ট, তাই না? এইখানে আমি যে এক্সাম্পল গুলো দিব, আমার কাজের যে পূর্বের অভিজ্ঞতা দিব, অবশ্যই লোকাল এসিও রিলেটেড দিতে হবে, তা নাহলে তো সে আর তাকে বোঝালাম কি তাহলে। সো এই জন্য টাউন এন্ড পেস্ট কন্ট্রোল এটা হচ্ছে আমেরিকার অনেক প্রচলিত একটা জিনিস। ওই যে পোকামাকড় মারে না, শহরের পোকামাকড় আমাদের এখানে তো কামান নিয়ে আসে, ওইখানেও এই পেস্ট কন্ট্রোল একটা সিস্টেম আছে, সেই সার্ভিসটা প্রোভাইড করে এরা। এদের একটা কাজ আমি করেছিলাম, আমি সেটা একটা পোর্টফোলিও হিসেবে দিচ্ছি, এদের সাথে আমি একটা কাজ করেছি। সেই কাজটা দেখেন, এদের যে কাজটা করেছি আমি তার একটা ডেসক্রিপশন দিয়েছি যে কাজে আমি কি করেছি বা তাদের সাথে আমার চুক্তিটা কি ছিল এখানে। সো আপনি যাত্রা করে বাইরে এটা পড়লে বুঝতে পারে যে আপনি তার সাথে কি চুক্তিতে কাজটা করেছিলেন বা কি কাজ করেছেন তার জন্য, এই জিনিসটা বাইরে বুঝতে পারে। এটা কি জেনুইন হতে হবে না? এটা জেনুইন হওয়া বেটার। তবে যদি এমন হয় জেনুইন নাই কিছু, তাহলে ফেক হিসেবে একটা বানিয়ে দিবেন। কিন্তু যেটা ফেক বানাবেন তার অ্যাটলিস্ট কিছু আপনার কাছে যেন থাকে, বায়ার যদি দেখতে চায় যাতে দেখাতে পারেন তাকে, অ্যাটলিস্ট কিছু যেন থাকে আপনার কাছে। এই কাজটা করেছিলাম কোন ক্যাটাগরিতে, ক্যাটাগরি চুজ করবেন, সাব ক্যাটাগরি চুজ করবেন। এইটা হচ্ছে প্রজেক্টের ইউআরএল, যে বায়ার যদি চায় যে আসলে এই কাজ করেছে কিনা, এর লাইভ আছে কিনা সাইটটা আমি একটু দেখি, তখন এই যে প্রজেক্ট ইউআরএল এইখানে সে ক্লিক করলে সে তার কোথায় যাবে, এটা দিয়েছে আমি একটা গুগল প্লাস বিজনেস পেজের অ্যাড্রেস। সো সে তার গুগল প্লাস বিজনেস পেজে চলে যাবে এবং দেখবে যে না সত্যি পেজটা আছে। আচ্ছা, এইখানে হচ্ছে যে কবে এই কাজটা শেষ করেছেন আপনি, ডেটটা, এইটা অপশনাল, ডেটটা না দিলেও চলবে। আর এই যে প্রজেক্ট ইউআরএল এটা অপশনাল, না দিলেও চলবে, তবে যদি পারেন থাকে দিয়ে দিতে পারলে দিয়ে দিবেন। আর এরপরে আছে স্কিল, নিচে আছে স্কিল, যে আপনার এই কাজটা করতে কি কি স্কিল দরকার হয়েছে বা কোন কোন অভিজ্ঞতা দরকার হয়েছে আপনার এই কাজটা করতে, এই জিনিসটাও এখানে উল্লেখ করে দিবেন এখানে। এই কয়টা দেওয়ার পরে আর একটা অপশন এই পাশে আছে, সেটা হচ্ছে একটা ফাইল অ্যাড করার জন্য, রিপোর্ট ফাইল। এই কাজের যে রিপোর্ট ফাইলটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা সাজেস্ট করি না। কেন করি না? যে আপনার তৈরি একটা রিপোর্ট ফাইল আপনি হুবহু যদি এখানে দিয়ে দেন, যে কেউ আপনার প্রোফাইল থেকে সেটা চুরি করে নিয়ে যেতে পারে। স্বাভাবিক, আপনার কষ্ট করে একটা প্রোফাইল বা আপনার কষ্ট করে একটা রিপোর্ট ফাইল, সো দিতে পারেন এখানে রিপোর্ট ফাইল, কিন্তু স্যাম্পল হিসেবে, পুরো রিপোর্ট ফাইল দিবেন না কখনো। জাস্ট হ্যাঁ স্যাম্পল কিছু অংশ দিতে পারেন স্যাম্পল হিসেবে, যে আমি এই ধরনের কাজ করছি এইভাবে, যাতে কিনা একটা আইডিয়া থাকে তার আর কি। এটা যে স্যাম্পল, এটা বোঝার মতো মানে
ইনকমপ্লিট দিলে আবার যদি মানে এরকম না ইনকমপ্লিট দিলে না ইনকমপ্লিট দিলে কোনো সমস্যা নেই, দরকার আপনি লাস্টে লিখে দেন যে এটা ইনকমপ্লিটেড, ডিটেইলস আমার কাছে আছে, কারণ এটা আমার পার্সোনাল, আমি জন্য এটা শো করলাম না। আচ্ছা, সো এই জিনিসগুলোর ক্ষেত্রে পোর্টফোলিও দেওয়ার সময় দুইটা জিনিস অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রজেক্ট টাইটেল, অবশ্যই ভালো একটা টাইটেল হতে হবে, এবং এই যে থাম্বনেল ইমেজটা, এই ইমেজটা কিন্তু আমি নিজে তৈরি করে দিয়েছি। সো আপনারা চাইলে নিজেরা তৈরি করে ইমেজ দিতে পারেন, অথবা ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়েও দিতে পারেন, যে ওয়েবসাইটে কাজ করেছেন এই ওয়েবসাইটের স্ক্রিনশট আছে সেইটাও চাইলে দিতে পারেন। সবকিছু করা হয়ে গেলে পাবলিশ চেঞ্জেস দিলেই থাম্বনেলটা এটা পাবলিশ হয়ে যাবে। প্রজেক্ট ইউআরএল, হ্যাঁ প্রজেক্ট ইউআরএল হচ্ছে এটা যে আপনি একটা সাইটে কাজ করেছেন, লাইভ সাইটটা লাইভ আছে, তার মানে ওটাতে একটা ইউআরএল আছে, ওই ইউআরএলটা আপনি এখানে সাবমিট করে দিবেন। হ্যাঁ, যেটা ভিজিট করলে দেখা যায়, এটা হচ্ছে প্রজেক্ট ইউআরএল। নেক্সট এই যে পার্টটা আছে, এইটা হচ্ছে আপনারা যা করলেন এতক্ষণ এক একটা আলাদা আলাদা পার্ট করে যা করলেন সেই পুরাটা হচ্ছে একসাথে এগুলা, ঠিক আছে? যে পুরো পার্টটা যা করেছেন, যেমন ফার্স্টে এখানে এক্সপার্ট লেভেল সিলেক্ট করেছেন, এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিয়েছেন, এডুকেশন দিয়েছেন, আর এই যে দেখেন এইটা হচ্ছে আমি যে বলছিলাম যে কিভাবে দেখাবে পোর্টফোলিওটা, কিভাবে দেখায় দেখেন, শুধুমাত্র পোর্টফোলিও দেখাইছে আপনাকে এইভাবে ডাউন এন্ড পেস্ট কন্ট্রোল, আর এইখানে থাম্বনেলটা দেখাইছে। সো আপনাকে কিন্তু অবশ্যই এই পোর্টফোলিওটা যখন দিবেন থাম্বনেলটা ভালো দিতে হবে এবং একটা ভালো আই ক্যাচি টাইটেল দিতে হবে। ওকে, সরি। আচ্ছা, এবার এই পার্টে এসে আমাদের এইখানে এসে আমাদের দুটা জিনিস চাচ্ছে। একটা হচ্ছে এই দুটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনি কত আওয়ারলি রেটে কাজ করতে আগ্রহী এই প্ল্যাটফর্মে। আপওয়ার্কে সর্বনিম্ন আওয়ারলি রেট হচ্ছে $3। $3 নিচে আপনি কাজ করতে পারবেন না, আপনাকে $3 উপরে যেতে হবে। এইখানে আমি সাজেস্ট করি আপনি অ্যাট লিস্ট $4-5 দেন, $3 দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সো এইখানে যখন আপনারা আওয়ারলি রেট দিবেন আপনি 4 অথবা 5 দিতে পারেন, কোনো সমস্যা নেই, বিগিনার হিসেবে এটা দিতেই পারেন, এটা হতেই পারে। এবার আসি ইনফরমেশন। এই অ্যাড্রেসের ক্ষেত্রে একটা কথা বলি, অ্যাড্রেসটা আপনার যে আইডি কার্ডটা ইউজ করবেন, ভোটার আইডি কার্ড হোক অথবা ন্যাশনাল আইডি মানে আপনার ড্রাইভিং লাইসেন্স হোক, ওইখানে যে অ্যাড্রেসটা আছে হুবহু সেই অ্যাড্রেসটা এখানে রাখেন। অ্যাড্রেসটা এমন না যে অ্যাড্রেসে আপনার কোনো চিঠি আসবে বা ঝামেলা হবে, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি যখন ভেরিফিকেশন করবেন অ্যাট লিস্ট যেন ওইখানে যে অ্যাড্রেসটা দেয়া আছে সেই অ্যাড্রেসটা যেন ওইখানে থাকে। ভেরিফিকেশন সময় এই জিনিসটাও দেখা হয়। সো আপনি যখন ভেরিফিকেশন যাবেন আপনার ভোটার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে আপনি যেন হুবহু সেই অ্যাড্রেসটাই এখানে দেন, এটা একটু ইনশিওর করবেন। বোঝা গেছে? ওকে, উপরে রেট দুইটা কেন জিপ কোড মানে পোস্টকোড বিলিং ইজ ওয়ান উপরে রেট আপওয়ার্ড নিয়ে নেবে এখানে রেট দুইটা কেন? একটা হচ্ছে এইটা হচ্ছে আপনি পাবেন, আর এইটা হচ্ছে আপওয়ার্ড বাজেট মানে চার্জ করবে। এত একটা জিনিস হচ্ছে আপওয়ার্ড চার্জ করবে, এখানে 6.67 আপওয়ার্ড চার্জ করছে আর আপনি পাচ্ছেন কত? 6। সো এইটা হচ্ছে যে ডিপেন্ড করে। আমি তো মানে নিচের সাথে লিখবো যে আমার আমি $4 লিখলাম, $4 লিখলাম। হ্যাঁ, আপনি নিচেরটা লিখবেন আর উপরটাও লিখবেন। হ্যাঁ, উপরটা ওকে লিখবেন, আপনি নিচেরটা লেখেন, এটাই বেটার। কারণ কি আপনি যদি উপরটা লেখেন তাহলে ও ওইখান থেকে কেটে রাখবে, মানে আপনি যদি এখানে $4 দেন তাহলে সে $4 থেকে কেটে রাখবে। সো এখানে বেটার হচ্ছে আপনি নিচেরটাই দেন, ইউ এটাকে ইউ উইল আর এস্টিমেটেড। সো এইখানে আপনি আপনারটা দেন। আচ্ছা, হ্যাঁ, উপরটা অটো নিয়ে নেবে সে, এটা সে অটো নিয়ে নেবে, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে, উপরটা অটো নিয়ে নেবে সে। সো অ্যাড্রেস এবং এখানে এটা বোঝা গেছে? ওকে, আমরা নেক্সট স্টেপে যাই। লাস্টে কমপ্লিট হয়ে গেলে আপনাকে আমাদের যে পর্যন্ত কাজ ছিল কাজ আমরা কমপ্লিট করলাম। কাজ কমপ্লিট করার পরে এইখানে আমাদেরকে এটাকে সাবমিট করতে বলছে যে তুমি এটা সাবমিট করো রিভিউর জন্য। এখন বলে যে সাবমিট করবেন যখন রিভিউর জন্য, আপওয়ার্কের টিম এই পুরো প্রোফাইলটা ওরা দেখবে। ওরা দেখে ওদের কাছে যদি মনে হয় যে না এটা অথেন্টিক একটা প্রোফাইল, তাহলে ওরা এটাকে অ্যালাউ করবে। তা না হলে ঠিক আপনার এখানে একটা বড় করে লাল মার্ক গোল করে একটা চিহ্ন আসবে, সেখানে লেখা থাকবে রিসাবমিট, একটা বাটন দিয়ে থাকবে।
এবং ওরা বলে দিবে আপনাকে প্রোফাইলটাকে রিসাবমিট করার জন্য। বোঝা গেছে? পুনরায় আবার চেক করতে কোথায়? হ্যাঁ, তখন পুনরায় আবার চেক করে আবার আপনাদের এটা রিসাবমিট করতে হবে। এখানে আপনাকে ফ্রিল্যান্সারের দুই ধরনের প্ল্যান আছে, একটা হচ্ছে ফ্রিল্যান্সার বেসিক আর হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস। এখন আমরা স্বাভাবিকভাবে যেটা সবাই ইউজ করি ফ্রিল্যান্সার বেসিকটা। দুইটার পার্থক্য কি? পার্থক্যটা বলি। ফ্রিল্যান্সার বেসিক যদি আপনি ইউজ করেন, আপনি 60 কানেক্টস পাবেন পার মান্থ। প্রত্যেক মাসে 60টা কানেক্টস দিবে। কানেক্টস কি সেটা আগে বলি। কানেক্টস হচ্ছে সেটা আপওয়ার্কে আগে যখন ওডেস ছিল তখন কোনো কানেক্ট সিস্টেম ছিল না। যেটা হয়েছে এর ফলে আপনি এসইও তে কাজ করেন, অথচ আপনি যে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টেও যে জবে বিট করছেন, আপনি যে জব পাচ্ছেন সেটাই বিট করছেন। বিষয়টা হচ্ছে কেন বিট করছেন? কভার লেটার তো আমার লেখা, একটাই কভার লেটার লিখে রেখেছি, জাস্ট কপি করছি, পেস্ট করছি, শেষ। দেখছিও না পর্যন্ত যে এটা মোবাইল অ্যাপস এর কিনা। খালি কাজ আসছে, আমি তাহলে বিট করছি। এর ফলে যেটা হয়েছে, বায়ারদের কাছে অনেক ঘুরি ঘুরি করে কভার লেটার গেছে, ঠিক আছে, কিন্তু বায়ার ভুল করে দেখা যাচ্ছে অনেক সময় এমন একজনকে সিলেক্ট করে ফেলেছে যে কিনা এই কাজের জন্য যোগ্য না। সো বায়ার পরে প্রতারিত হয়েছে। বায়ার প্রতারিত হওয়া মানে বায়ার এই মার্কেটটা ছেড়ে চলে যাবে সে। তার মানে আপওয়ার্ক অবস্থা খারাপ হয়। বায়ার না তাহলে কারা কাজ দিবে, এখানে কাজ করবে কিভাবে? সো মার্কেটের অবস্থা যখন খারাপ হতে লাগলো তখন আপওয়ার্ক চিন্তা করলো যে না, আসলে এইভাবে তো আপনি স্বাভাবিকভাবে আপনি এসইওর কাজ পায়, আপনি কেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জব ইট করবেন কেন? সো এই জন্য ওরা যেটা করলো, কানেক্ট সিস্টেম করে দিয়েছে যে পার মাস তোমাকে 60টা কানেক্ট দেওয়া হবে। এক একটা জবের জন্য সর্বোচ্চ 5টা, সর্বনিম্ন 1টা করে কানেক্টস কাটবে। এটা ডিপেন্ড করে, জব টু জব ভ্যারি করে। তবে এসইওর কাজের জন্য আমি যেটা দেখেছি, এভারেজলি এসইওর কাজের জন্য সবসময় 2টা করে কানেক্টস কাটে। এসইওর যত কাজ আছে 2টা করে কানেক্ট সবসময় আমি দেখছি কাটে। তার মানে যদি 2টা কানেক্ট করে ধরি আমি, 60টা কানেক্টে কয়টা জব বিট করতে পারছেন? 30টা জব বিট করতে পারছেন। তার মানে এক মাসে আপনি সর্বোচ্চ 30টা জবে বিট করতে পারবেন এই ফ্রিল্যান্সার বেসিক এই প্ল্যানটা যদি আপনি নিয়ে থাকেন। এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সার বেসিক এর ক্ষেত্রে আর কি কি সুবিধা আছে? ফ্রিল্যান্সার বেসিক নিলে আপনাদের ক্ষেত্রে এখানে আওয়ারলি জবের যে প্রোটেকশনটা, সিকিউরিটিটা সেটাও দিবে। আওয়ারলি জব প্রোটেকশন মানে আওয়ারলি জব করলে আপনার যে টাকা মার যাবে না, কোনো আমার টাকা বায়ার দিবে না, টাকা ক্লায়েন্ট দিচ্ছে না, কাজ করছি, এরকম হবে না আওয়ারলি জবের ক্ষেত্রে। কিন্তু ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে এই সম্ভাবনাটা ওরা আপওয়ার্ড দিতে চায় না। যে এখানে আমাদের একটু আছে, এখানে আপওয়ার্ড দেখবেন ফিক্সড প্রাইস জবে কখনো যদি বিট করেন, বিট করার পরে একটা আমাদের কনফার্মেশনে টিক মার্ক করে তারপরে জবটা সাবমিট করতে হয়। তো এই জিনিসটা ওরা কনফার্মেশন রেখে দেয় যে এই জবের সম্পূর্ণ গ্যারান্টিটা আমরা নিচ্ছি না। কিন্তু আসলে এখন আর আপওয়ার্ডে এই ধরনের সমস্যা হয় না। ক্লায়েন্ট টাকা মেরে দিয়ে যায় না এখন আর। এখন কাজ করলে টাকা পাওয়াই যায়। তো এই ধরনের প্রবলেম নাই এখন। ফিক্স জবে কি তাহলে ক্লায়েন্টকে আগে টাকাটা লোড করে রাখতে হয়? ফিক্স জবের ক্ষেত্রে আপওয়ার্ক যেটা করে, টাকাটা রিফান্ড করে মানে ফান্ডেড করে রাখে ওদের কাছে, ফান্ডেড করে রেখে দেয়। ওই টাকাটা কাজ শেষ হয়ে গেলে ক্লায়েন্ট অ্যাপ্রুভ দেওয়ার পরে তারপরে টাকাটা ছেড়ে দেওয়া। তাহলে এবার আছে ফ্রিল্যান্সার প্লাসে, যেখানে মান্থলি $10 করে আপনার কাছ থেকে কেটে নেবে। এখন কথা হচ্ছে $10 করে কাটবে, যে আপনাকে কি সুবিধা দিবে $10 জন্য? তারা সুবিধা এটা দিবে যে কোনো কারণে যদি আপনি এখানে আগে বলি, কানেক্টস দিবে 70টা। এখানে এক মাসে আপনাকে 70টা কানেক্টস দিবে। এখন যদি কোনো কারণে এমন হয় যে 70টা কানেক্টসে আপনি 40টা কানেক্টস খরচ করেছেন, 30টা কানেক্টস রয়ে গেছে, মাস শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, মাস শেষ হয়ে গেছে, এই 30টা কানেক্টস পরবর্তী মাসে আবার অ্যাড হয়ে যাবে। কিন্তু ফ্রিল্যান্সার বেসিকে কিন্তু মাস শেষ হয়ে যাবে, কানেক্টস তো শেষ, ওইখানে আর কানেক্টস অ্যাড হবে না। আপনার যদি 60টা কানেক্টস থেকেও যায়, ওই 60টাই শেষ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে 70টা কানেক্টস দিল, কোনো কারণে এইটা হতে পারে যে আপনি মনে করেন এই মাসে খুব জয় বিট করছেন, মাসের 20 তারিখের মধ্যে 70টা কানেক্ট শেষ হতেই পারে, এত জয় বিট করছেন আপনি। এখন কি করবেন? বাকি 10 দিন দিয়ে বসে থাকবেন? ফ্রিল্যান্সার বেসিক প্ল্যান যদি আপনার থাকতো তাহলে আপনি বাকি 10 দিন বসে থাকতে হতো, বাধ্য আপনি বসে থাকতে, কিচ্ছু করার নেই, কানেক্ট শেষ, আপনি জবাই বিট করতে পারবেন না। কিন্তু ফ্রিল্যান্সার প্লাস যেটা, এইখানে আপনি কানেক্ট কিনতে পারবেন। আপনি বায়ার বলছি, আপনি আপওয়ার্কের কাছ থেকে কানেক্ট দরকার হলে কানেক্ট কিনতে পারবেন, কিন্তু আসলে কানেক্ট কেনা লাগে না, কারণ 70 টাকা অনেক। 35টা জবে আসলে যারা প্রফেশনালি কাজ করে তাদের কানেক্ট থেকে যায় প্রত্যেক মাসে, তারা এত বিট করা পসিবল হয় না। একটা সাকসেসফুল বিট, যেটা বিট তো করতেছি সাকসেসফুল হলে এর কোনো
সুবিধা পাবো কি? না, কোনো এটা বিষয় এরকম না যে আমি 10টা বিট করলাম, 10টার মধ্যে 5টায় আমি যদি জব পেয়ে যাই তাহলে মনে হয় এক্সট্রা 2টা কাজ বেশি বাড়ায় দিবে আমাকে। না, এরকম কোনো সুবিধা নেই। কেউ 30টা বিট করলো, একটা জব পেলো না, পেলো না, সেও সেও zero। জিরো হয়ে যাবে। এখন নেক্সট মান্থে দেবো। নেক্সট মান্থে আবার সে 60 টাকা পেয়ে যাবে। জব কি একাধিক পাওয়া সম্ভব? অর্থাৎ 60 টাকা এখন হ্যাঁ, আমি কথা শুনুন, 30টা জবে আপনি অ্যাপ্লাই করছেন, 30টা জবের মধ্যে 3টা জব পাইতেই পারেন, অস্বাভাবিক তো না, পেতেই পারেন। এটা ডিপেন্ড করে। আবার আমার এরকম আছে যে বললাম না যে অনেক আছে 6 মাস ধরে বিট করে যাচ্ছে, জব পায় না। জব পাওয়ার পরেও আমার যে কারেন্ট গুলো থাকবে, আমি অর্থাৎ 1 মাসের ভিতরে কারেন্ট থাকলে আমি ওইগুলো বিট করতে 1 মাসের মধ্যে যে কানেক্টস গুলো আপনার কাছে আসে 1 মাস আপনি ইউজ করতে পারবেন। 1 মাস শেষ, কানেক্টস আবার শেষ, নতুন কানেক্টস 60টা অ্যাড হবে। জব আমি যতগুলো পাই না কেন আমি বিট করতে পারি। হ্যাঁ, আচ্ছা। কাজ পাচ্ছে না, সেটা এখন কি ডাউন হয়ে যাবে? কাজ না পেলে অ্যাকাউন্ট ডাউন হবে না, কিন্তু ওরা অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বাড়াতে বলে, তুমি আরো ট্রাই করো, এটা ওরাই করে। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে সবথেকে বেশি সুবিধা যেটা পাবেন এই ফ্রিল্যান্সার বেসিক, ফ্রিল্যান্সার প্লাসে, সেটা হচ্ছে আপনারা একটা জবে যখন বিডিং হয়, একটা জবে যখন বিড করে ফ্রিল্যান্সাররা, তখন সর্বোচ্চ কত বিড করছে, সর্বনিম্ন কত বিড করছে, এভারেজ কত বিড হচ্ছে, এইটা আপনি জানতে পারবেন। এইটা আপনাকে দেখাবে ফ্রিল্যান্সার প্লাসে। ফ্রিল্যান্সার বেসিকে এই জিনিসটা কখনো পাবেন না। মানে বিষয়টা এরকম যে হ্যাঁ, আর হচ্ছে এভারেজ, এই তিনটা জিনিস দেখাবে। তার মানে হচ্ছে যদি একটা জবে মনে করেন $100 বায়ার বাজেট রাখছে, $100 বাজেট, এখন আপনি দেখলেন ওই জবে সর্বোচ্চ বিড করছে $200, সর্বোচ্চ বিড করছে হাইয়েস্ট $200, সর্বনিম্ন বিড করছে $3 বাংলাদেশি। হ্যাঁ, এরকম হয়। আমি বললাম 2.5 বিট করে, ইন্ডিয়া মানে বেশি কম করে। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এখন এইটা আসলে করতেই পারে, ঠিক আছে। এশিয়ান যারা আছে, এশিয়ানরা এই কাজগুলো বেশি করে, ঠিক আছে। এশিয়ানরা এই কাজগুলো করে, বিষয়টা এরকম, ওরাই মার্কেটপ্লেসটাকে ডাউন করে আছে, সত্যি কথা। আচ্ছা, সো আপনি চাইলে এভারেজ বিড কত আসছে, মনে করেন এভারেজ বিড আসছে $75, তার মানে আপনি আইডিয়াটা পেয়ে গেলেন আপনার কত ডলার বিড করা উচিত। যদি আপনি ফ্রেশার হন, সেক্ষেত্রে আপনি ভালো একটা আইডিয়া পেলেন। সো আপনি চাইলে এইভাবে করে ফ্রিল্যান্সার প্লাস আপনি সুবিধাগুলো নিতে পারেন ব্যবহার করে। বেসিকে আপনি জানবেন না, শুধু বেসিকে শুধু বায়ার একটা আইডিয়া দিবে, বায়ার বলে দিবে যে আমি এত ডলারের কাজটা দিচ্ছি, কি করবা। এখন এই ক্ষেত্রে আপনি হতে পারে বায়ার যেটা দিয়েছে, বায়ার কোনো আইডিয়া নেই আসলে কাজের বিট অত হওয়ার কথা না, ওটা বেশি হওয়া উচিত, $100 না $200 হওয়া উচিত, কিন্তু আপনি তো জানেন না, আপনি তখন $100 বিট করবেন। যদি এমন হয় যে আপনারা এই প্ল্যানটা এখন নিচ্ছেন না কারণ টাকা নেই, কিন্তু কাজ করতে করতে আপনার কাছে অনেক টাকা চলে আসছে বা কাজ অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি চাচ্ছেন এখন ফ্রিল্যান্সার বেসিক এটা বাদ দিয়ে ফ্রিল্যান্সার প্লাসটা নিতে, যে কোনো সময় চাইলেই আপনি এই প্ল্যান চেঞ্জ করতে পারবেন, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যাডভাইজেবল কোনটা? অ্যাডভাইজেবল ফ্রিটা। আমরা এতক্ষণ যে কাজটা করেছি এটা আমার প্রোফাইলটা 100% হয়নি, কত পার্সেন্ট দেখাচ্ছে? 80%। আমার প্রোফাইলটা 80% কমপ্লিট হয়েছে, সে আমাকে বলছে প্রোফাইলটা 80% কমপ্লিট হয়েছে এবং এটা আন্ডার রিভিউতে আছে। সো আমি এই রিভিউতে থাকা অবস্থায় প্রোফাইলটা 100% করতে পারি, এমন না যে রিভিউতে আছে আমি কিছু করতে পারবো না, তা না। রিভিউতে আছে, থাক, সে রিভিউ করুক, আমার তো সব কমপ্লিট করে আসছি। সে আমাকে বলছে তুমি একটা স্কিল টেস্ট দাও, তাহলে 10% অ্যাড হয়ে যাবে। আমি তখন তাকে কি করলাম, একটা স্কিল টেস্ট দিলাম, দিয়ে 10% এটাকে বাড়িয়ে নিলাম। এখন কথা হচ্ছে আমি যে স্কিল টেস্টটা দিয়েছি এটা কিভাবে দিলাম বা কি করলাম, এই পুরো প্রসেসটা এখন আমি দেখাচ্ছি। স্কিল টেস্ট দেওয়ার বিষয়টা বলি। আমি স্কিল টেস্টটা যখন দেওয়া শুরু করছি, ফার্স্ট অফ অল যে কাজটা করছি আগে এটা বলি। প্রথমে আমি কি কাজটা করেছিলাম, স্কিল টেস্ট দেওয়া শুরু করার সময় ফার্স্ট টাইম যে কাজটা করছি, আমি আপনাদের সাইটটার নাম তো বলেছিলাম আমি আগেও, odeskTest.net, এই সাইটে আমি আগে গেছি। স্কিল টেস্ট যখন আমি দিয়েছি, স্কিল টেস্ট দেওয়া শুরু করার আগে যে কাজটা করছি আমি, ওইখানে যে টেকে স্কিল টেস্ট লেখা ছিল না, ওইখানে ক্লিক করলে আপনাকে স্কিল টেস্ট নিয়ে যাবে। সো এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি এইখানে গেছি, এই যে আমি লিখছি অ্যাড্রেসটা,
এইটা হচ্ছে সাইটের নাম odesk-test.net। আমি এই সাইডে গেছিলাম, এই সাইডে যে আমি স্কিল টেস্টটা কিভাবে দিলাম পুরো আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি আমার দুইটা ব্রাউজার ইউজ করেছি এখানে। একটা ব্রাউজারের মধ্যে আমি আমার স্কিল টেস্টটাকে ওপেন করছি, যেটার মধ্যে আপওয়ার্ক ওপেন ছিল। আরেকটা ব্রাউজারে আমি এই যে odesk-test.net এই সাইটটা যেখান থেকে আমি কোশ্চেনের অ্যানসার গুলো পাবো এইটা ওপেন করেছি। এইটা ওপেন করে আমি কি করলাম, আমি এখান থেকে বের করলাম যে এসইও তে কোশ্চেনের অ্যানসার দেয়া আছে কয়টা। দেখলাম অনেক কোশ্চেন অ্যানসার দেয়া আছে এসইও, সো আমি সেখান থেকে এসইও দুইটা বের করলাম, দুইটা কোশ্চেনের অ্যানসার শিট বের করে রাখলাম পরপর। বের করে রেখে Ctrl+F মানে ফাইন্ড, Ctrl+F দিয়ে ফাইন্ড বক্সটা অন করে রাখলাম। ওইখানে অন করে রেখে আমার কাজ ওইখানে শেষ ওই ব্রাউজারে। এবার আমি ফিরে আসি আপওয়ার্ক ব্রাউজারে। আপওয়ার্ক ব্রাউজারে এসে আমি তারপরে এসে আমি এখানে এসে আমি তারপরে এখানে যে স্কিল টেস্ট দেওয়ার যে অপশনটা আছে, এই দেখেন এখানে আমার কত পার্সেন্ট, এখানে 80%। এই যে আমি এখানে টেক এ স্কিল টেস্ট, এইখানে আমি এখন ক্লিক করেছিলাম। এখানে যখন আমি ক্লিক করি যে আমি এখন স্কিল টেস্টটা দিব, সো আমি এখান থেকে এখানে ক্লিক করলেই আমাকে সে সরাসরি স্কিল টেস্ট দেওয়ার জন্য নিয়ে যাবে। যেহেতু 80% আছে প্রোফাইলটা, 10% বাড়বে কি করলে একটা স্কিল টেস্ট দিলেই 10% বেড়ে যাবে। ওকে, এটার জন্য পয়সা লাগবে না? না, এটা ফ্রি। আচ্ছা দেখেন স্কিল টেস্টে যাওয়ার পরে আমি এখন একটা স্কিল টেস্ট দিব, সরাসরি এখানে কিওয়ার্ডের ঘরে লিখতে পারেন অথবা ক্যাটাগরি ওয়াইজ বের করতে পারেন। আমি ক্যাটাগরিতে না গেলাম, সরাসরি কিওয়ার্ড লিখেছি এসইও। এসইও লিখতে এসইও স্কিল টেস্টটা চলে আসছে। আমি এসইও তে ক্লিক করছি। এসইও তে ক্লিক করার পরে কি আসছে এটা একটু খেয়াল করেন। This test is about 20 multiple question। এখন দেখেন 20 বলছে এখানে, তাই না? 20 মাল্টিপল চয়েস কোশ্চেন দিবে, তার মানে 20টা এমসিকিউ কোশ্চেন থাকবে এখানে। কিন্তু যখন এখানে বলছে এই পরীক্ষা দিতে তোমার লেস দ্যান 30 মিনিটস, 30 মিনিটের কম সময় লাগবে। কিন্তু যখন আমি পরীক্ষাটা শুরু করি তখন কি আসে এই জিনিসটা একটু খেয়াল করেন। এবং পাশে এখানে দিয়ে দিচ্ছে টপিকগুলা। দেখেন এই পাশে যে টেস্ট কন্টেন্টস, টেস্টের সময় কি কি কন্টেন্টস নিয়ে আলোচনা হবে, টেস্টে কি কি বিষয় কোশ্চেন হবে, এগুলো বলে দিচ্ছে যে এই টপিকের উপর টেস্টের মধ্যে কোশ্চেন থাকবে। ওকে, আমি স্টার্ট করলাম। স্টার্ট টেস্টে দেওয়ার পরে কি আসে এটা খেয়াল করেন, একটু খেয়াল করেন। একদম প্রথমে কোশ্চেন অন অফ কত 40, তার মানে টোটাল কোশ্চেন কয়টা এখানে 40টা। কিন্তু প্রথমে যখন শুরু করছি তখন সে আমার কি বলছে 20টা অ্যানসার দিতে হবে। তার মানে আমি যখন 20টা কোশ্চেন অ্যানসার দিয়ে ফেলবো এ তখনই আমাকে 20টার উপরে এভারেজ করে মার্ক দিয়ে দেবে। আমাকে আর 40টা কোশ্চেন অ্যানসার দিতে হবে না। তার মানে আমি 40টার মধ্যে ভালো ওই বিসিএস 20টা দিই। না না না, আপনার কোনো বাছাই অপশন নেই। প্রথম যে 20টা আসবে এই 20টাই আপনি দিবেন। এই 20টা দেওয়ার পরেই সে আপনাকে এভারেজলি একটা মার্ক দিয়ে দেবে আর কি, আপনি যা পাবেন। এখন পরীক্ষা দেওয়ার নিয়মটা আমি একটু বলি। নিয়মটা হচ্ছে আমি অলওয়েজ যে কাজটা করি এবং এটাই আমি প্রেফার করি, আপনারা এটাই করেন, সেটা হচ্ছে একদম কোশ্চেনের লাস্টের যে দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড থাকবে এইখান থেকে কোনো কিছু কপি করতে পারবেন না আপনি। আপওয়ার্কের স্কিল টেস্টে কপি করতে পারবেন না। সো যেটা করবেন এইখান থেকে লাস্টের দুইটা বা তিনটা ওয়ার্ড মনে রাখবেন। এই ওয়ার্ডটাকে লাস্টের, প্রথমের দিকেটা মনে রেখে লাভ নেই। আমি আবার বলছি প্রথমের দিকেরটা অনেকগুলো সেম হবে, প্রথমের দিকটা মনে রেখে লাভ নেই, লাস্টেরটা মনে রেখে এইটাকে দিয়ে সার্চ করলে দেখবেন সহজেই পেয়ে যাবেন। কিভাবে করছে আমি একটু দেখেন। দেখেন আমি এখানে odesk-test.net এই সাইটে আছি না, আমার দুইটা ট্যাব ওপেন করা আছে, দুইটা ট্যাব। দেখেন এটা তো এসইও এর একটা অ্যানসার শিট বের করা, এইটা তো এসইও এর একটা অ্যানসার শিট বের করা। আমি প্রথম অ্যানসার শিটের মধ্যে খুঁজছি যে পাই কিনা। প্রথম অ্যানসার শিটে কিন্তু পাবো না, আমি সেকেন্ড অ্যানসার শিটে যাব। দেখেন এখানে খেয়াল করেন বিষয়টা। আমরা বুঝলাম কি করে আমি সার্চ দিচ্ছি, দেখেন নিউ ইয়র্ক, নিউ প্রথম ট্যাবের মধ্যে পাইনি আমি। দেখেন সেকেন্ড ট্যাবে চলে আসছি না, সেকেন্ড ট্যাবে এসে আমি নিউ ইয়র্ক পেয়ে গেছি। সো নিউ ইয়র্ক পেয়ে গেলে আমি কিন্তু অ্যানসারটা জেনে গেলাম কি। আর একবার একটু দেখে যাই, একটু খেয়াল করেন। আমি এখানে ফার্স্ট ইসের মধ্যে থেকে পাই নাই, সেকেন্ড ট্যাবে আসছি নিউ ইয়র্কের জাস্ট ওয়াই হল এক্সপি, সে আমাকে দেখা দিচ্ছে না। আমি জাস্ট ট্যাব চেঞ্জ করে এসে এখানে অ্যানসারটা দিয়ে দিলাম। অ্যানসারটা দিয়ে অ্যানসারটাকে এবার সাবমিট করে দিলাম। একটা বিষয় বলি, এইভাবে করে আপনারা 30 মিনিটের এক্সাম মাত্র 5 মিনিটও শেষ করতে পারেন।
কিন্তু এটা করবেন না। আমি ইচ্ছা করে এখানে দেখেন, আমি ইচ্ছা করে সময় নষ্ট করছি, কেন এবং দেখেন কিভাবে আমি অ্যান্সার গুলো দিই। আপনাকে একটু জাস্ট এই জিনিসটা খেয়াল করার জন্য আমি পুরোটা রেকর্ড করেছি, যাতে আপনারা বোঝেন বিষয়টা যে কিভাবে একটা এক্সামটা দিতে হয়। আমি কিন্তু নিজে বসে বসে এক্সামটা দিয়েছি পুরোটাই। আমি শুধুমাত্র লাস্টে একটু লিখছি, কিন্তু কোনোটাই কিন্তু ফার্স্ট একটু আমি লিখছি না। ফাইন বক্সে যে লাস্টে লিখছি, অ্যান্সার কোনটা হবে সিলেক্ট করছি, অ্যান্সারে কন্টিনিউ করছি, জাস্ট যেটা হবে অ্যান্সার দিয়ে কন্টিনিউ করছি। এখন যেটা বললাম যে 5 মিনিটে কেন দিবেন না, 5 মিনিটে দিলে যে সমস্যাটা হবে, একটা কোশ্চেন 20টা কোশ্চেন অ্যাট লিস্ট পুরোটা রিড করতে, 20টা কোশ্চেন অ্যান্সার সহ রিড করতে কম করে হলেও 10 মিনিট সময় লাগা উচিত। সো সেইখানে আপনি এমন কি সুপারম্যান হয়ে গেছেন যে আপনি 20 মিনিটের কোশ্চেন আপনি 10 মিনিটে না 5 মিনিট শেষ করে দিয়েছেন। এটা পসিবল না। এটা তখন এরাও বোঝে, যে অডিয়েন্সকে বুঝে যে আসলে আপনি 2 নম্বরে কাজ করেছেন। সো সেই ক্ষেত্রে এই যেটা করে মার্ক কমিয়ে দেয়। আমি আবার বলছি মার্ক কমিয়ে দেবে। ঠিক এমন দেখা যাচ্ছে যে 2 পয়েন্ট সামথিং দিয়ে রাখছেন, আমি পাশে ঠিক আছে। কারণ কি আমার একটা স্টুডেন্ট সেদিন এই কাজটা করছে, এরকম একটা এক্সাম দিয়েছে, 40 মিনিটের এক্সাম 8 মিনিটে দিয়েছে। 8 মিনিটে দিয়ে আমি স্যার আমি 40 মিনিটের এক্সাম 8 মিনিটে দিয়ে ফেলছি, কিন্তু দেওয়ার পর আমার ফেল বলে বিলো এভারেজ দেখাচ্ছে। আমি কেন বিলো এভারেজ, আমার কাছে কেন বিলো এভারেজ কেন দেখালো, আমি তো সবগুলো অ্যান্সার দেখে দেখে ভালো করে দিলাম। আর ওই যে দেখে দেখে দিচ্ছেন ওটা বুঝে ফেলছে। কারণ আপনি 40 মিনিটের একটা যে মানে এক্সাম, সেখানে আপনি মাত্র 8 মিনিটে শেষ করছেন, তাও সবগুলো অ্যান্সার রাইট হয়, কিভাবে পসিবল? সময় দিয়ে যাবে সো আপনি যেটা করবেন, হ্যাঁ এরা পার কোশ্চেনে আপনি অবশ্যই 1 মিনিট করে টাইম নেবেন। দেখেন এ কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে একটা করে সময় দেখায়। এই যে দেখেন 1 মিনিট 43 সেকেন্ড দেখছেন, এখানে দেখা যায় 1 মিনিট 43 সেকেন্ড দিয়েছিল এই একটা কোশ্চেনে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য এস্টিমেটেড একটা টাইম থাকবে, অ্যাট লিস্ট 1 মিনিট করে প্রত্যেকটা কোশ্চেনে আপনি নষ্ট করবেন। এটা হচ্ছে কথা। আপনি যেহেতু দেখিয়ে দিচ্ছেন, কোনো সমস্যা নেই, একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে বসে 1 মিনিট করে প্রত্যেকটা কোশ্চেনের জন্য নষ্ট করবেন, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্যই কোশ্চেনের লাস্ট অংশ থেকে নিয়ে খোঁজ করবেন। প্রথম অংশটুকু নিলে কিন্তু খোঁজ করলে পাবেন না। আমি আবার বললাম, প্রথম অংশ নিয়ে খোঁজ করলে আপনি ঠিক এইভাবে এক্স্যাক্টলি পাবেন না, ম্যাচ করতে পারবেন না। লাস্ট অংশ নিলে যতটা সহজে পারবেন। আচ্ছা, সো এক্সাম কিভাবে দিতে হবে এটা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি একটু এটা টেনে দিই। এক্সাম এই করার জন্য দিতে হবে আমাদেরকে প্রথম আমাদের 20 মিনিট। এই যে আমি 20 নম্বর কোশ্চেনে চলে আসছি। দেখেন 20 নম্বর কোশ্চেন যখন আসে তখন কি হয় দেখেন, 20 নম্বর কোশ্চেনে আমি অ্যানসারটা দিব। এখন আমি সিলেক্ট অল অ্যাপ্লাই এটা লিখতে পারতাম, আমি সেটা কিন্তু লিখি নাই। আমি জাস্ট অটো মাঝখান থেকে দেখেন ইম্পোর্টেন্ট করা ছিল যে কথাটা, আমি সেটা দিয়ে সার্চ করেছি। এই যে অটো এটা লিখে সার্চ করেছি, পেয়ে গেছি অ্যানসার। ইচ্ছে করে আমি টাইম ওয়েস্ট করছি। ভুল অ্যান্সার করা যায় না? হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইচ্ছে করে ভুল অ্যানসার করবেন, কোনো সমস্যা নেই। এমন একটা দুটো ভুল হলে 5 মিনিটের সমস্যা হবে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টের বিষয়। আচ্ছা দেখেন, আমি যখন সাবমিট করলাম, এটা খেয়াল করেন, আমি যখন সাবমিট করছি, সাবমিট করার পরে এ আমার কি বলছে দেখেন, টেস্ট কমপ্লিট। আমি কিন্তু 20টা কোশ্চেন অ্যানসার দিছি। যখন সে আমাকে বলছে তোমার টেস্ট কমপ্লিট হয়ে গেছে, কারণ সে আমাকে শুরুতেই বলেছিল যে এখানে আমাকে 20টা কোশ্চেনে অ্যানসার করতে হবে। কত দিয়েছে আমাকে? 3.5 আউট অফ 5। আমি কিন্তু সবগুলো কোশ্চেনে অ্যানসার সঠিক করেছিলাম। তারপরও 3.5 কেন দিয়েছে? এভারেজে সে একটা করে দিয়েছে, যা দিয়েছে ভালো দিয়েছে। টপ 30 এর মধ্যে আমি আছি। এখন পর্যন্ত যতজন এক্সাম দিয়েছে তার মধ্যে টপ 30 এর মধ্যে আমি এক্সামটা পাস করেছি। এখন যদি আমি এখানে চাই যে আমি যদি এক্সাম খারাপ করি কোনো কারণে, আমি যদি এক্সাম ফেল করি, তাহলে এখানে মেক প্রাইভেট ক্লিক করে আপনি এই অপশনটাকে প্রাইভেট করে রাখতে পারবেন, যে কেউ দেখবে না। কিন্তু যদি আপনি এখানে প্রাইভেট করে না রাখেন, তাহলে এটা সবাই দেখবে। আরেকটা দেখেন, যদি আপনি এক্সাম ফেল করেন, তাহলে ঠিক কতদিন পর এক্সাম দিতে পারবেন? 1 মাস। 30 দিন পরে আপনি আবার এই এক্সামটা রিটেক দিতে পারবেন, কিন্তু 30 দিনের আগে পারবেন না। বোঝা গেছে? না, রিটেক করার পর আপনি তো আগের স্কুলটা প্রাইভেট করে রাখছেন, ওটা আর ওরকমই থাকবে। দিতেই পারেন, অসুবিধা। আমি বলি এসইও নিয়ে কাজ করেন ঠিক আছে, কিন্তু আপনাদের তো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, এই যে এগুলো তো দিতেই হয়, ফটোশপ এগুলো তো দিতেই পারেন, কারণ এসইও কাজের জন্য এগুলো লাগে। হ্যাঁ,
এইগুলো হচ্ছে আপনাদের একদম বেসিক লেভেল। তবে ইংলিশের উপর যেগুলো, ইংলিশে এগুলো তো দিতেই পারেন, ইংলিশে বেসিক স্পেলিং টেস্ট এগুলো তো অবশ্যই দিবেন, কেন দিবেন না? এই সব কিছু কি ডিসপ্লে টেস্ট ওরেস টেস্ট নটিতে পাবো? হ্যাঁ, সবকিছু আছে ওইখানে, সব আছে। পরীক্ষা টেস্ট আমরা একটা সাইট যখন দেই আমরা নিজেরা দেখে নেই, আগে দেখেই তারপর রেকমেন্ড করি। আচ্ছা, সো এবার আমরা আগাই। আমরা তাহলে এখানে এক্সামটা দিলাম। এক্সামে জাস্ট মোটামুটি আমি 30 মিনিটে এক্সাম 13 মিনিটে দিয়েছি, মোটামুটি ভালোই করেছি এক্সাম। সো আমি এটাকে প্রাইভেট আর করছি না, আমি এটাকে পাবলিক রাখলাম যাতে সবাই দেখতে পারে। এখন তাহলে আমার এখন কত পার্সেন্ট হয়েছে দেখেন, এই যে 10% বেড়ে গেল। এবং এটা খুব মজা লাগে দেখতে যে আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে 10% এই দেখে বেড়ে গেল, 10% এখন বেড়ে গেছে। 80 ছিল 90 হয়ে গেছে। এবং সে বলছে এবার আমাকে আদার এক্সপেরিয়েন্স অ্যাড করো, তাহলে তোমাকে আর 5% বাড়িয়ে দেওয়া হবে। আমি এখন আদার্স এক্সপেরিয়েন্স অ্যাড করতে যাচ্ছি। এখানে বলে দিবে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপওয়ার্কে বলে দিবে আপনাকে যে কি করলে 100% হবে। আমি আদার্স এক্সপেরিয়েন্সে ক্লিক করার সাথে সাথে আমাকে প্রোফাইল পেজে নিয়ে আসছে। প্রোফাইল পেজ থেকে আমি এবার নিচে স্ক্রল করে যাব। এখনো কিন্তু আমার এটা রিভিউ পর্যায়ে আছে। আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখেন নিচে আসছি। নিচে আসার পরে একদম নিচে দেখেন আদার্স এক্সপেরিয়েন্স, আমি কিছু দেইনি আদার্স এক্সপেরিয়েন্সে। এ বলছে আদার্স এক্সপেরিয়েন্স অ্যাড করো, 5% দিবে। এইখানে আপনি আপনার আদার্স যে কোনো এক্সপেরিয়েন্স যদি থাকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইখানে আমি একটা আদার্স এক্সপেরিয়েন্স অ্যাড করছি। আমি জাস্ট একটা আদার্স এক্সপেরিয়েন্স এখানে অ্যাড করে দিলাম যে আমি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানি, কিওয়ার্ড রিসার্চ কাজ করেছি এবং অনেক ভালো পারি, আমি এই টুলগুলো ইউজ করেছি। আমি এই সম্পর্কে একটা কথা বললাম শুধুমাত্র, আর কিছুই না। এটা আনরিলেটেড হতে পারে, হ্যাঁ? কোনো রিলেটেড এসে রিলেটেড না দিলেও না, কোনো সমস্যা নেই। আপনি অন্য যে কোনো কিছু রিলেটেড দিতে পারেন যে আপনি সেই রিলেটেড কাজ করেছেন, ওকে ফাইন, এটা দেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তখন যদি দিয়ে দিতেন তাহলে কি আবার পার্সেন্টেজ বাড়ানো থাকতো? হ্যাঁ, প্রোফাইল এইটা দিলেই 5% বেড়ে যাবে। আমি দেখাচ্ছি। যদি তখনই এটা ইউজ করে দিতেন, তখনই যদি দিয়ে দিতেন। না না না, ওই অপশন দিবে না তখন। অ্যাকাউন্ট করার সময় অপশনটা দেয়নি কিন্তু আপনাকে। আমি একটা দেখছিলাম অনলাইনে যে আমি ফুটবল ভালো করে দিই ওটা মানে অ্যাড করা। সো আমরা আদার্স এক্সপেরিয়েন্স আমি একটা অ্যাড করলাম, অ্যাড করে সেভ করলাম। এবার সেভ করে একটু সময় নেবেন, সেভ করে 1-2 মিনিট সময় নেবেন, একটু রিফ্রেশ করবেন, একটু ওয়েট করবেন, কারণ সাথে 5% হবে না, 1-2 মিনিট টাইম নেবেন। সো সেভ করে আমি আমার প্রোফাইলে কয়েকবার সময় নিলাম, 1-2 মিনিট সময় নিয়ে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে দেখেন তখন কিন্তু হয়নি। সো আমি আবার রিফ্রেশ করলাম, জাস্ট একটু ওয়েট করতে হবে, কারণ 5% এখনো দেখাচ্ছে আদার্স এক্সপেরিয়েন্স তুমি অ্যাড করলে 5% বাড়াবে, কিন্তু এখনো কিন্তু সেটাকে অ্যাড করে নেয়নি এখনো। আমাকে এটাকে একটু টাইম দিতে হবে, জাস্ট টাইম দিয়ে আমি যত একটু সময় নষ্ট করলেই এটাকে করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে। জাস্ট আমি একটু টাইম নষ্ট করছি এখানে, আর কিছুই না। সো আপনাদেরকেও এটাই করতে হবে যে একটা অ্যাড এক্সপেরিয়েন্স বা আদার্স এক্সপেরিয়েন্স অ্যাড করার পর একটু টাইম নেবেন। ওখানে ক্লিক করলে তো আমার সেই অ্যাডে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করলে সেখানে চলে আসবে। আচ্ছা, এবার দেখেন আমি যখন আসলাম 2 থেকে 3 মিনিট আমি ওয়েস্ট করেছি। 2 থেকে 3 মিনিট পর যখন আমি আসছি 5% অ্যাড হয়ে গেছে। এবার এই দেখেন তখন কিন্তু 5% অ্যাড করে নিয়েছে। 5% অ্যাড করে নিয়ে আমার 95% প্রোফাইল হয়েছে। এখন বলছে তুমি একটা ওয়ার্ক হিস্টরি অ্যাড করো। এখন ওয়ার্ক হিস্টরি কিন্তু আমি একটা দিয়েছিলাম তাকে আগেই, যেটা আমার অলরেডি দেয়া আছে। আমি নিচে যাই, প্রোফাইলের নিচে দেখেন আমার কাজ করছেন যে হ্যাঁ এমপ্লয়মেন্ট হিস্টরি, এই যে আমার কিন্তু একটা উপরে এই যে এমপ্লয়মেন্ট হিস্টরি কিন্তু আমার একটা দেয়া অলরেডি আছে, কিন্তু সে বলছে তুমি আরেকটা অ্যাড করো, তাহলে তোমাকে 5% আমি বাড়িয়ে দেব। ওকে ফাইন, আমি আরেকটা নিজে বানিয়ে দেব, বানিয়ে একটা এখানে দিয়ে দেব। ওকে, বানিয়ে দিয়েছি। দেখেন এবার দুটো আমি আগে একটা দিয়েছিলাম, এবার আরেকটা দিয়েছি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে দেখেন আমি এখানে টাইমটা কিন্তু মনে রাখবেন, আমি জুনের 2014 থেকে ডিসেম্বর 2014 পর্যন্ত এখানে কাজ করছি। জানুয়ারিতে এইটা জয়েন করছি। সো এইটা কিন্তু ডিল রাখতে হবে, কেউ এরকম দিন না জানুয়ারির জুন থেকে 2015 জুন আবার ওইটা দিয়ে দেন না, একবারে যে সব মাথাটা আউলিয়ে দেন না। হ্যাঁ 2-4 মাস গ্যাপ রাখতে পারি। হ্যাঁ, ইচ্ছা আপনি গ্যাপ রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এটা থেকে 14 সালে এটা 15 সালে। হ্যাঁ, আপনি যে রকম পারেন, যেভাবে ভালো হয় আপনি সেরকম অ্যাড করবেন। দেখেন এবার আমি এটা অ্যাড অ্যাকাউন্ট করলাম, রিফ্রেশ দিলাম, জাস্ট যেটা আমি বলেছি যে একটু রিফ্রেশ দিবেন, সময় নেবেন। আমি রিফ্রেশ করলাম 100%। ওকে, ডান।
তার মানে আপনার এখানে স্কিল টেস্ট দেওয়া আছে একটা আর দুটো আছে কি আমার এই প্রোফাইলটা 100% করতে 40 মিনিটের মতো সময় লাগছে টোটাল। এটা কি একসাথে করতে না চ্যানেলে করতে হবে? আমি একসাথে এক্সাম বসে করে উঠছি যে স্টুডেন্টরা কেন বলে 100% করা খুব ঝামেলা, এই জিনিসটা দেখতে। চ্যানেলে করতে হবে। সো প্রোফাইল কিভাবে 100% করতে হয় বিষয়টা নিয়ে আদার্স আমি মনে করি কোনো কোশ্চেন থাকার কথা না এখানে। অ্যাটলিস্ট সবার ক্লিয়ার? ইয়েস এবং এটা আমার মনে হয় যে একদম টোটালি ধারণা পেয়ে যাবে যে কেউ যদি এটা করেন আপনারা দেখেন পরবর্তী সময়ে অ্যাটলিস্ট আপনারা ধারণা পেয়ে যাবেন যে কিভাবে প্রোফাইলটা 100% করতে হয়। সো আমি প্রোফাইলটা 100% কমপ্লিট করলাম। ওকে।